Hello everyone. I welcome you all to our Juvenile Gurukul channel. তো আজকে আমরা যে ক্লাস 9 এর যে বায়োলজি টপিকটা করছিলাম টিস্যুস চ্যাপ্টারটা, তো এটা আমরা কন্টিনিউ করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম প্ল্যান্ট টিস্যুর ব্যাপারে আমরা চর্চা করেছিলাম, এবং আজকে যেই পার্টটা দেখব সেটা হলো অ্যানিম্যাল টিস্যুস। ঠিক আছে, তো প্রথমে আমরা অ্যানিম্যাল টিস্যুসকে কিছু ক্লাসিফাই করে নিই। ঠিক আছে, তো আমরা অ্যানিম্যাল টিস্যুসকে চারভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথম হলো এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, and নার্ভাস টিস্যু। ঠিক আছে, তো আজকে আমরা যে দুটো টপিক পড়বো সেটা হলো এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড মাসকুলার টিস্যু। তো নেক্সট ক্লাসে আমরা বাকি এই দুটো কমপ্লিট করবো। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো এপিথেলিয়াল অ্যান্ড মাসকুলার টিস্যু। তো ফার্স্ট অফ অল আমরা এপিথেলিয়াল টিস্যু দিয়ে শুরু করি। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যুকে আমরা ফার্দার ক্লাসিফাই করতে পারি সিম্পল এপিথেলিয়াল টিস্যু, কম্পাউন্ড বা কমপ্লেক্স এপিথেলিয়াল টিস্যু, and glandular epithelial tissue। ঠিক আছে, সিম্পল এপিথেলিয়াল টিস্যু মানে একটা সিঙ্গেল লেয়ার, আর কমপ্লেক্স এপিথেলিয়াল মানে মাল্টি লেয়ার। ঠিক আছে, তো আমাদের যে এপিথেলিয়াল টিস্যুগুলো পড়বো, এপিথেলিয়াল টিস্যুর যে একটা সিঙ্গেল লেয়ার মানে এপিথেলিয়াল সেলসগুলোর একটা সিঙ্গেল লেয়ারকে আমরা কি বলি? সিম্পল এপিথেলিয়াল টিস্যু। এবং মাল্টি লেয়ার মানে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার এমন করে মাল্টি লেয়ার যে টিস্যুগুলো, ওদেরকে আমরা কি বলি? কমপ্লেক্স এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, আরেকটা হলো গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল টিস্যু। এটাও সিম্পল এপিথেলিয়াল টিস্যুরই একটা মডিফিকেশন, এটা আমরা দেখবো কি। ঠিক আছে, তারপর আমরা সিম্পল এপিথেলিয়াল টিস্যুকে ক্লাসিফাই মানে কয় প্রকারের সিম্পল এপিথেলিয়াল টিস্যু আছে। প্রথমে হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, আচ্ছা আমরা এপিথেলিয়াল টিস্যুকে শর্ট ফর্মে ইটি লিখবো। ঠিক আছে, নেক্সট হলো আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, নেক্সট হলো আমাদের সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, নেক্সট আমাদের সিম্পল কলামনার এপিথেলিয়াল টিস্যু, এবং আরেকটা হলো সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের সিম্পল এপিথেলিয়াল টিস্যু। আর আমাদের কমপ্লেক্স এপিথেলিয়াল টিস্যুর মধ্যে আসে একটা হলো ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু, এবং আরেকটা হলো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, এবার আমরা সিলিয়েটেড যেটা, এটা কোনো আলাদা কোনো মানে টিস্যু না, এটা কিউবয়েডাল এবং কলামনারের মধ্যেই পড়ে। তো সিলিয়েটেডের ব্যাপারে আমরা একটা জিনিস জেনে নিই যেটা পরে আমাদের সাহায্য করবে, সেটা হলো সিলিয়েটেডকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হলো কাইনো সিলিয়েটেড এবং আরেকটা হলো স্টিরিও সিলিয়েটেড। ঠিক আছে, তো সিলিয়েটেডকে আমরা কতভাবে ভাগ করতে পারি? কাইনোসিলিয়েটেড এবং স্টিরিওসিলিয়েটেড। তো কাইনোসিলিয়েটেডটা কি?
কাইনো মানে মোটাইল সিলিয়া এবং স্টিরিও মানে নন মোটাইল সিলিয়া। ঠিক আছে, কাইনো মানে মোটাইল সিলিয়া এবং স্টিরিও মানে নন মোটাইল সিলিয়া। এবার সিলিয়াটা কি? তো আশা করি তোমরা জানো সিলিয়া কি। সিলিয়া হলো হেয়ারি লাইক সাবস্টেন্সেস বা হেয়ারি লাইক স্ট্রাকচারস present on cell wall of cell which আচ্ছা, তো সিলিয়া কি? হেয়ারি লাইক স্ট্রাকচারস প্রেজেন্ট অন সেল ওয়াল অফ সেল। তো সেলের যে সেল ওয়াল থাকে ওদের উপরে কি হয়, কিছু হেয়ারি লাইক চুলের মতো কিছু স্ট্রাকচারস থাকে, ওদেরকে আমরা কি বলি? সিলিয়া। তো ওরা কী করে বিভিন্ন যে আমাদের ফুড পার্টিকেলস এগুলোকে বা এয়ার পার্টিকেলস এগুলোকে মুভমেন্টে সাহায্য করে। ঠিক আছে, তো বিভিন্ন টাইপের মুভমেন্টসে সাহায্য করে একে সিলিয়া। তো সিলিয়েটেড কত রকমের আছে? একটা হলো কাইনোসিলিয়েটেড আর একটা স্টিরিওসিলিয়েটেড। কাইনো মানে মোটাইল সিলিয়া, যেসব যেমন ফর এক্সাম্পল এটা একটা সেল, তো এইগুলো হলো সিলিয়া হেয়ারি লাইক স্ট্রাকচারসগুলো, এবং এটা আরেকটা সেল। ঠিক আছে, তো এই সিলিয়াগুলো এগুলো এইভাবে ওয়েভের মতো এইভাবে নড়তে পারে। ঠিক আছে, তো এগুলোকে আমরা কি বলি? মোটাইল সিলিয়া বা কাইনোসিলিয়েটেড। কিন্তু এই যে স্টিরিওসিলিয়েটেড বা নন মোটাইল সিলিয়া, ওরা কি করে? একটা নির্দিষ্ট জায়গায় এটা ফিক্স থাকে, এভাবে এভাবে নড়ে নেয় ওরা। ঠিক আছে, তো ওরা ফিক্স থাকে দেখে ওরা নন মোটাইল, আর ওরা মোটাইল। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের। আর সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েড, সিম্পল কলামনার এগুলো আমরা পড়বো কি। ঠিক আছে, এবার চলো দেখে নিই আমরা একে একে এগুলো কি। আচ্ছা, আরেকটা হলো তোমাদের সিম্পল এপিথেলিয়াল, যে ওদের কাজ কি? সিম্পল এপিথেলিয়াল টিস্যু ওদের কাজ হলো মেনলি সিক্রেশন, অ্যাবজর্পশন, তারপর ফিল্ট্রেশন, ডিফিউশন। ঠিক আছে, তো সিম্পল এপিথেলিয়াল টিস্যুর কাজ কি? একটা হলো সিক্রেশন, কিছু সিক্রেট করা, বা অ্যাবজর্ব করা বা ফিল্টার করা কিছু, ফিল্ট্রেশন অর ডিফিউশন। তো ডিফিউশন আমরা গত চ্যাপ্টারে পড়েছি সেলসের কি। ঠিক আছে, এবং কমপ্লেক্স এপিথেলিয়ামের কাজ হলো একটাই, প্রোটেকশন। প্রোটেকশন, তো কমপ্লেক্স এপিথেলিয়ালের কাজ কি? শুধু প্রোটেকশন, এবং সিম্পল এপিথেলিয়ালের কাজ হলো সিক্রেশন, অ্যাবজর্পশন, ফিল্ট্রেশন এবং ডিফিউশন। ঠিক আছে, আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম শুধু কিছু সেই হরমোনস বা এগুলো সিক্রেট করে, এটা আমরা পরে পড়বো। ঠিক আছে, তো চলে একে একে দেখে নিই আমরা সিম্পল এপিথেলিয়ালের। প্রথমে আমরা এই এপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশনটা দেখে নিই, লোকেশন এবং ফাংশনস এবং স্ট্রাকচারস এগুলো দেখে নেবো। তারপর আমরা একে একে এই এপিথেলিয়াল টিস্যুসের বিভিন্ন স্কোয়ামাস, কলামনার এগুলো দেখবো। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো এপিথেলিয়াল টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যু জিনিসটা কি? এটা হলো দ্য লেয়ার অর লেয়ার্স, একটা লেয়ারও থাকতে পারে বা একাধিক লেয়ারও থাকতে পারে। ঠিক আছে, লেয়ার অর লেয়ার্স অফ সেল কভারিং all the body surfaces or body linings are known as epithelial tissues. epithelial tissues কি? দ্য লেয়ার অর লেয়ার্স, মানে একটা লেয়ারও থাকতে পারে বা একাধিক লেয়ারও থাকতে পারে। দ্য লেয়ার অর লেয়ার্স অফ সেল কভারিং অল দ্য সারফেসেস, অল দ্য বডি সারফেসেস, আমাদের যত বডি সারফেস যেমন স্কিন বা আমাদের ভেতরের যত অর্গানস আছে ওদের যে সারফেসগুলো যে আমরা কভার করে যেই এই টিস্যুটা, ওদেরকে আমরা কি বলি? এপিথেলিয়াল টিস্যু অর বডি লাইনিংস। ফর এক্সাম্পল আমাদের শরীরের
ভিতরে যেমন আমাদের ইসোফেগাস, আমাদের যে ফুড পাইপটা ফর এক্সাম্পল, এটা একটা ক্যানেলের মতো। তো ক্যানেল বা যে কোনো বডি ডাক্টের ভিতরের জায়গাটা, যে ভিতরের যে ওয়ালটা, এটাও যে এই কি জানি কভার করে, ওদেরকে আমরা কি বলি? এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে? এপিথেলিয়াল টিস্যুর লোকেশন কোথায়? লোকেশন কোথায় কোথায় পাওয়া যায়? একটা হলো আমরা যেটা বললাম বডি কাভারিং, তারপর বডি লাইনিংস এবং গ্ল্যান্ডুলার টিস্যু। আমাদের যে কিছু বডি লাইনিংসের ভিতর থেকে কিছু গ্ল্যান্ডসও তৈরি হয় এপিথেলিয়াল টিস্যুর থেকে, ওই গ্ল্যান্ডসগুলো কারা বানায়? এই যে এপিথেলিয়াল টিস্যু। আমরা গ্ল্যান্ডুলার টিস্যু যখন পড়বো তখন বলবো এটাকে। ঠিক আছে? তো লোকেশন কোথায়? একটা হলো বডি কাভারিং, বডি লাইনিংস এবং গ্ল্যান্ডুলার টিস্যু। এবং এপিথেলিয়াল টিস্যুর ফাংশন কি? ফাংশন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কী কী আছে: প্রোটেকশন, অ্যাবজর্পশন, সিক্রেশন, ফিল্ট্রেশন এবং ডিফিউশন। ঠিক আছে? তো এগুলো হলো কি এপিথেলিয়াল টিস্যুসের ফাংশন। এখন প্রোটেকশনটা হলো শুধু কমপ্লেক্স এপিথেলিয়াল টিস্যুর ফাংশন, আর বাকি এই যে এগুলো হলো কার? সিম্পল এপিথেলিয়াল টিস্যুসের ফাংশন। ঠিক আছে? এবার চলো দেখে নিই এপিথেলিয়াল যে টিস্যুসগুলো, ওদের যে বেসিক স্ট্রাকচারটা কেমন থাকে। ঠিক আছে? এবার আমরা যেটা দেখব সেটা হলো স্ট্রাকচার অফ এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে? তো এপিথেলিয়াল টিস্যু contains tightly cohesive sheets of cells. The epithelial tissue contains tightly cohesive sheets of cells, মানে একটা আরেকটা সেলের সাথে একদম টাইটলি লাগানো থাকে, ফিক্স থাকে, এবং এটা সবগুলো সেল একসাথে মিলে একটা শীটের মতো একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। তাই এখানে লেখা যে এপিথেলিয়াল টিস্যুস কন্টেন টাইটলি কোহেসিভ শিটস অফ সেল। তো এপিথেলিয়াল টিস্যু একটা শিটসের মতো ক্রিয়েট করে, শিটস অফ সেল। নেক্সট হলো দে ডোন্ট হ্যাভ এনি intracellular space or have less or no intracellular matrix. ঠিক আছে? তো কী বলা হয়েছে যে দে ডু নট হ্যাভ এনি ইন্ট্রাসেলুলার স্পেস, মানে এই এপিথেলিয়াল টিস্যুর যে সেলসগুলো, ওদের মাঝখানে কোনো ইন্ট্রাসেলুলার স্পেস থাকে না। ঠিক আছে? একটা আরেকটার সাথে একদম টাইটলি কোহেসিভ শিটসের মতো একদম টাইটলি লাগানো থাকে। ঠিক আছে? এবং দে হ্যাভ ভেরি লিটল অর নো ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স। তো আমাদের আগে জানতে হবে যে ম্যাট্রিক্স জিনিসটা কি। ঠিক আছে? তো ম্যাট্রিক্সটা কি? It is an insoluble dynamic jelly-like substance in cytoplasm of cells responsible for cell shape, orientation, it is an insoluble dynamic jelly-like substance in cytoplasm of cells responsible for cell shape, orientation or function which
sometimes which sometimes can develop other structures. तो কি লিখলাম ম্যাট্রিক্স কি ইট ইজ এন ইনসলিউবল ডাইনামিক জেলি লাইক সাবস্টেন্স এটা ইনসলিউবল এবং জেলি লাইক সাবস্টেন্স তো এটা অনেকটা যে সাবস্টেন্স এটা অনেকটা জেলি টাইপ ঠিক আছে জেলি লাইক সাবস্টেন্স ইন সাইটোপ্লাজম কোথায় পাওয়া যায় আমরা সাইটোপ্লাজমে পাই সেলের যে সাইটোপ্লাজম ওখানে আমরা কি পাই একটা ইনসলিউবল জেলি লাইক সাবস্টেন্স পাই রেসপন্সিবল ফর সেল শেপ সেলের যে শেপটা বা কেমন এটার যে পুরো ওভারঅল যে স্ট্রাকচারটা হবে এটার ওরিয়েন্টেশন অর ফাংশন মানে সেলের যে ফাংশনটা এটাও কিছু কিছু ক্ষেত্রে কে ডিটারমাইন করে ম্যাট্রিক্স হুইচ সামটাইমস ক্যান ডেভেলপ আদার স্ট্রাকচার্স তো ম্যাট্রিক্স থেকে অনেক সময় কিছু অন্যান্য স্ট্রাকচার্স তৈরি হয়ে যায় ফর এক্সাম্পল আদার স্ট্রাকচার্স বলতে এখানে কি বোঝাচ্ছে ফিঙ্গার অর টো নেইলস ঠিক আছে তো আমাদের যে ফিঙ্গার্স যে হাতের নখ এবং পায়ের নখ এগুলো কি ম্যাট্রিক্স থেকেই তৈরি ঠিক আছে এগুলোকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এটা তোমাদের এখন একটু হায়ার লেভেল তো মেন কথা হলো আমাদের যে টোয়ের যে আমাদের যে পায়ের নখ এবং হাতের নখ ফিঙ্গার অ্যান্ড টো নেলস এগুলো কোথার থেকে ম্যাট্রিক্স থেকেই তৈরি হয় ঠিক আছে তো এটা হলো ম্যাট্রিক্স তো এখানে কি লেখা যে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে অল্প বা নো ইন্ট্রাসেলুলার ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সই থাকে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে ম্যাট্রিক্সটা কি দেন আমাদের নেক্সট পয়েন্ট হলো they are non-vascular that means no supply of blood vessels আমাদের যে এপিথেলিয়াল টিস্যু ওরা কি থাকে দে আর নন ভাস্কুলার মানে ওদের মধ্যে কোনো ব্লাড ভেসেলসের সাপ্লাই থাকে না দ্যাট মিন্স কোনো ব্লাড থাকে না ওদের মধ্যে ঠিক আছে দে আর নন ভাস্কুলার তাইলে ওদের আমরা তো জানি যে ব্লাডই আমাদের কি করে বিভিন্ন নারিশমেন্ট ফুড এগুলো কি ক্যারি করে তো যেহেতু ওদের মধ্যে ওরা নন ভাস্কুলার তো ওরা নারিশমেন্ট কোত্থেকে পায় তো নারিশমেন্ট পায় হলো দে লাইজ on a delicate acellular connective tissue they lies on a delicate acellular gelatinous membrane which is connected with dense connective tissue ঠিক আছে তো আমাদের যে এপিথেলিয়াল টিস্যুসগুলো বা এপিথেলিয়াল সেলসগুলো ওরা একটা ডেলিকেট এসেলুলার মানে যে মানে একটা মেমব্রেন জিলেটিনাস মেমব্রেন সরি জিলেটিনাস মেমব্রেন তোরা কি দে লাইজ অন এ ডেলিকেট এবং এসেলুলার জিলেটিনাস মেমব্রেন এটা জিলেটিনাস মেমব্রেনের উপরে খুব ডেলিকেট এবং নরম একটা জিলেটিনাস মেমব্রেন যার মধ্যে সেলস থাকে না এসেলুলার ওই মেমব্রেনটা যেটা সেটা হলো এসেলুলার তো যেহেতু এটার মধ্যে সেলস থাকে না তো কি থাকে ওই এসেলুলার মেমব্রেনটার মধ্যে থাকে হলো এই যে জিলেটিনাস মেমব্রেনটা ওদের মধ্যে থাকে ফাইবারস অ্যান্ড প্রোটিনস ঠিক আছে আমাদের যে এসেলুলার যে মেমব্রেনটা জিলেটিনাস কি দিয়ে তৈরি ফাইবারস এবং প্রোটিনস দিয়ে ঠিক আছে হুইচ ইজ কানেক্টেড উইথ ডেন্স কানেকটিভ টিস্যু তো আমরা পরে পড়বো কানেকটিভ টিস্যুস তো কানেকটিভ টিস্যুসের মধ্যে মানে কানেকটিভ টিস্যুসের মধ্যে কি আসে ব্লাড আসে ঠিক আছে তো তোমাদেরকে যদি স্ট্রাকচারটা দেখাই
ফর এক্সাম্পল এটা হলো আমাদের এই এপিথেলিয়াল সেলসগুলো। তো এটার আন্ডারে একটা থিন জিলেটিনাস একটা মেমব্রেন থাকে। এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটাকে আমরা কি বলি? বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে। তো আমাদের যে যে এপিথেলিয়াল টিস্যুগুলো কার উপরে সাপোর্ট, মানে কার সাহায্যে থাকে? একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকে, যেটা হলো জিলেটিনাস মেমব্রেন এবং এসেলুলার মানে এই যে বেসমেন্ট মেমব্রেনটা কী দিয়ে তৈরি? প্রোটিনস দিয়ে তৈরি এবং ফাইবার্স দিয়ে তৈরি, ঠিক আছে। তো এই যে মেমব্রেনটার নিচেই আমাদের কি থাকে? আমাদের কানেকটিভ টিস্যুস থাকে, ঠিক আছে। এই কানেকটিভ টিস্যুস থাকে। তো এই কানেকটিভ টিস্যুস থেকেই ডিফিউশনের সাহায্যে, থ্রু ডিফিউশন, তো আমাদের বেসমেন্ট মেমব্রেনের সাথে কি থাকে? কানেকটিভ টিস্যু। আর এই কানেকটিভ টিস্যুস থেকে ডিফিউশনের সাহায্যে আমাদের যে এপিথেলিয়াল টিস্যুসগুলো ওরা কি নারিশমেন্ট পায়, ঠিক আছে। তো এটা আমরা আমাদের সেকেন্ড পয়েন্ট লিখতে পারি যে epithelial tissues gets their nutrition from connective tissues through diffusion, ঠিক আছে। তো আমাদের যে যে এপিথেলিয়াল টিস্যুসগুলো এই কানেকটিভ টিস্যুস থেকে ডিফিউশনের সাহায্যে কী পায়? নারিশমেন্ট নেয়, ঠিক আছে। তো এই পয়েন্টটা ক্লিয়ার। তো আমাদের নেক্সট পয়েন্ট হলো, দে আর tightly attached to each other by self-secreting viscous materials formed by glycoprotein or glycoprotein and lipoprotein, ঠিক আছে। তো আমাদের যে যে আমরা তো জানি যে এপিথেলিয়াল যে সেলসগুলো, এটা একটা আরেকটার সাথে কিভাবে খুব টাইটলি প্যাকড করা থাকে বা লাগানো থাকে। তো কিভাবে লাগানো থাকে? বাই সেলফ সিক্রেটিং ভিসকাস ম্যাটেরিয়াল। মানে এই যে সেলসগুলো ওরা নিজের থেকেই কিছু একটা ভিসকাস ম্যাটেরিয়াল এই সিক্রেট করে, যার মধ্যে কী থাকে? গ্লাইকোপ্রোটিন এবং লাইপোপ্রোটিন। তো এই ভিসকাস ম্যাটেরিয়ালটার দ্বারাই একটা আরেকটার সাথে, একটা সেল আরেকটা সেলের সাথে টাইটলি লাগানো থাকে, অ্যাটাচ করা থাকে, ঠিক আছে। আরেকটা হলো ইম্পর্টেন্ট যে আমাদের যে এপিথেলিয়াল টিস্যুর যে একটা ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারিস্টিক, এটা তোমরা বলতে পারো যে দে হ্যাভ এ হাই রিজেনারেটিভ পাওয়ার, ঠিক আছে। আমাদের যে এপিথেলিয়াল টিস্যুস ওদের মধ্যে হাই রিজেনারেটিভ পাওয়ার থাকে। রিজেনারেটিভ পাওয়ার মানে ধরো একটা সেল, আমাদের যেহেতু এপিথেলিয়াল টিস্যুস কোথায় কোথায় থাকে? খুব ভালনারেবল রিজনে থাকে। ফর এক্সাম্পল আমাদের যে বডি কাভারিং, ঠিক আছে, ইনার লাইনিং অফ এনি এই ক্যানেলস অর অর্গানস, তো ওসব জায়গায় কী হয়? খুব বেশি ভালনারেবল থাকে, খুব বেশি মানে টিয়ার বা ইনজিউরির জন্য প্রোন থাকে। তো ওইসব জায়গায় কী হয়? এসব সেলের খুব বেশি ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। তো ওই ড্যামেজ হয়ে যাওয়ার পর ওদের তো তাড়াতাড়ি আবার রিজেনারেট করতে হবে, তাই ওদের কী হয়? এপিথেলিয়াল টিস্যুজের হাই রিজেনারেটিভ পাওয়ার থাকে, ঠিক আছে। তো এগুলো হলো আমাদের কিছু এই এপিথেলিয়াল টিস্যুর যে স্ট্রাকচারস এবং ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা যেটা দেখবো, একে একে দেখবো আমরা কি বিভিন্ন টাইপের এপিথেলিয়াল টিস্যুস, ঠিক আছে। তো এখন আমরা যেটা নেক্সট দেখবো সেটা হলো বিভিন্ন টাইপের এপিথেলিয়াল টিস্যু। প্রথমে সিম্পল এপিথেলিয়াল টিস্যুস,
মানে সিম্পল মানে সিঙ্গেল লেয়ার, সিঙ্গেল লেয়ার, ঠিক আছে। তো সিম্পলের আন্ডারে প্রথমে আমরা যেটা পড়বো এটা হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তো আচ্ছা, আমি আগে থেকে একটা জিনিস বলে রাখি যে আমরা যে আজকে এই যে বিভিন্ন টিস্যুসগুলো পড়বো, ওরা আমাদের বডির বিভিন্ন অর্গান, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বডি পার্টসে থাকে। তো কিছু কিছু তোমরা এখনও পড়োনি, এগুলো বড় হয়ে পড়বে, কিন্তু এগুলো নামগুলো মনে রাখবে, কারণ এগুলো এক্সামে আসবে যে কোথায় কোথায় আমরা এই টিস্যুসগুলোকে পাই, ঠিক আছে। তো এই নামগুলো মনে রাখবে, এটাই মেইন এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো সিম্পল স্কোয়ামাস টিস্যুসের যে আমাদের ফাংশনটা কি, ডিফিউশন অ্যান্ড ফিল্ট্রেশন, ঠিক আছে। তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের যে মেইন ফাংশনটা, মেইন কাজটা কি, ডিফিউশন এবং ফিল্ট্রেশন। তো ওদের কেমন দেখতে হয়, ওরা হয় ফ্ল্যাটেন্ড টাইল লাইক। আমাদের যে ঘরে টাইলস আছে একদম ফ্ল্যাট, তো এমন ওরাও কি হয়, একদম ফ্ল্যাট, একটা যেহেতু এটা সিম্পল সিঙ্গেল লেয়ার, তো একটার সাথে আর একটা একদম ফ্ল্যাট টাইলসের মতো একদম এই স্ট্রাকচারসটা ওদের, ঠিক আছে। এবং ওদের যে এপিয়ারেন্সটা মানে দেখতে কেমন, অনেকটা ওয়েভি এপিয়ারেন্স, অনেকটা এমন ওয়েভি এপিয়ারেন্স, ঠিক আছে। তো আমাদের যে যে ওয়েভি এপিয়ারেন্স, তোমরা এটাকে কি বলতে পারো, টেসেলেটেড, টেসেলেটেড এপিয়ারেন্স, এই টার্মটা মনে রাখতে পারো, টেসেলেটেড। তো ওদের এপিয়ারেন্সটা কেমন, টেসেলেটেড, মানে এমন ওয়েভি এপিয়ারেন্স ওদের, ঠিক আছে। তো এবার অকারেন্স মানে আমরা কোথায় পাই ওদেরকে, অকারেন্স। এবার এই নামগুলো মনে রাখবে, একটা হলো অ্যালভিওলাই অফ লাংস, ঠিক আছে। অ্যালভিওলাই মানে যেখানে লাংসের একদম যে লাস্টের আছে, তোমাদেরকে আমরা যে শ্বাস নিই, তো শ্বাস নেওয়ার পরে ওরা যে লাংসে যায়, লাংস থেকে আলটিমেটলি আমাদের অক্সিজেনটা রক্তে মিশে। তো আমাদের অ্যালভিওলাই অফ লাংস মানে অ্যালভিওলাই মানে একদম লাস্ট স্টপেজ, যেখান থেকে আমাদের আমাদের যে অক্সিজেনটা রক্তের সাথে মেশে এবং রক্তের যে কার্বন ডাইঅক্সাইডটা এটা আবার বাইরে এসে মানে রক্তের থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। এটা হলো অ্যালভিওলাই অফ লাংস, যেখানে ডিফিউশন হয়, ঠিক আছে। আরেকটা হলো বাউম্যানস ক্যাপসুল, বাউম্যানস ক্যাপসুল, এটা তোমরা পাবে কোথায়, নেফ্রনে, ঠিক আছে। এবং আরেকটা হলো ডিসেন্ডিং লুপ অফ হেনলি। তো এই দুটো স্ট্রাকচার তোমরা কোথায় পাবে, নেফ্রন। এবং নেফ্রন কোথায় পাওয়া যায়, কিডনিতে। তো বাউম্যানস ক্যাপসুলের কাজ হলো তোমার কি, ফিল্ট্রেশন করা, যেহেতু আমরা লিখেছি এখানে স্কোয়ামাসের কাজ কি, ফিল্ট্রেশন। এবং ডিসেন্ডিং লুপ অফ হেনলির কাজ হলো এই তোমার ডিফিউশন দিয়ে তোমার এই ওয়াটারের তোমার অ্যাবজর্পশন, ঠিক আছে। তো অ্যালভিওলাইতেও কী হয়, ডিফিউশন হয়, বাউম্যানস ক্যাপসুলে ফিল্ট্রেশন হয়। এবং বাউম্যানস ক্যাপসুল, ডিসেন্ডিং লুপ অফ হেনলি, দুটোই কার পার্ট, নেফ্রনের পার্ট। এবং নেফ্রন তোমরা কোথায় পড়বে, তোমরা পড়বে কিডনিতে, ঠিক আছে। এবং আরেকটা হলো এন্ডোথিলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি। তো আমাদের যে ব্লাড ক্যাপিলারিস থাকে, ওদের যে একদম ভিতরের যে লেয়ারটা, এন্ডোথিলিয়ামটা, ভিতরের লেয়ারটা, ওইখানেও তোমরা কী পাবে, স্কোয়ামাস এপিথেলিয়াম পাবে। তো এটা দিয়ে আমাদের কী শেষ হলো, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এক্সাম্পলগুলো মনে রাখবে যে ওরা কোথায় পাওয়া যায়, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামের কাজ কি, আগেরটার কাজ ছিল আমাদের সিম্পল স্কোয়ামাসের কাজ ছিল ডিফিউশন এবং ফিল্ট্রেশন, এবং সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামের কাজ হলো অ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন, ঠিক আছে। অ্যাবজর্ব করা বা কিছু সিক্রেট করা, ঠিক আছে।
আমরা এখন সিম্পল কিউবয়েডালকেও আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি, 3 ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হলো নর্মাল কিউবয়েডাল, ঠিক আছে, আরেকটা হলো ব্রাশ বর্ডার্ড কিউবয়েডাল, এবং আরেকটা হলো কাইনোসিলিয়েটেড। কাইনোসিলিয়েটেড আমরা পড়েছিলাম কি, কাইনোসিলিয়েটেড, ঠিক আছে। কাইনোসিলিয়েটেড আমরা কি পড়েছিলাম, মোটাইল সিলিয়া। তো নর্মাল কিউবয়েডাল যেটা, সেটা হলো একদম নর্মাল যেটা সেলটা কিউব, এটা হলো আমাদের নর্মাল কিউবয়েডাল সেল। এটা আমরা কোথায় পাই, অ্যাসেন্ডিং লুপ অফ হ্যান্ডলে, সবটা লিখলে অ্যাসেন্ডিং লুপ অফ হ্যান্ডলে, কালেক্টিং ডাক্ট, distal convoluted tubules, ঠিক আছে। তো এই যে তিনোটা যে লিখলাম, অ্যাসেন্ডিং লুপ অফ হ্যান্ডলে, কালেক্টিং ডাক্ট এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই তিনোটাই কি নেফ্রনের পার্ট, ঠিক আছে, আমাদের এই কিডনির পার্ট, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়বে, কিন্তু এক্সাম্পলগুলো মনে রাখবে যে আমাদের সিম্পল কিউবয়েডালের মধ্যে যে নর্মাল কিউবয়েডাল এই টিস্যুটা, এটা কোথায় পাওয়া যায়, অ্যাসেন্ডিং লুপ অফ হ্যান্ডলে, কালেক্টিং ডাক্ট এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলসে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট হলো আমাদের ব্রাশ বর্ডার কিউবয়েডাল। এখন ব্রাশ বর্ডার কেন বলা হচ্ছে, কারণ আমাদের যে এই টাইপসের কিউবয়েডালগুলোতে আমরা কি ভিলাই পাই। ভিলাই কি, কিছু এমন, সরি বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ। তো ভিলাই কি, কিছু এমন ফিঙ্গার লাইক প্রজেকশন, যেমন আমরা সিলিয়া পড়েছিলাম, সিলিয়া কি ছিল, হেয়ারি লাইক স্ট্রাকচারস, তেমনি এই ভিলাই কি হল, এগুলো হলো কি ভিলাই। তো ভিলাই কি, কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন, আমাদের সেল ওয়ালেরই কিছু মডিফাইড স্ট্রাকচারস হলো কি ভিলাই, যেগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন। তো ওদের কাজ কি, ওরা কি করে, যেহেতু আমরা এখানে লিখেছি কি অ্যাবজর্পশন, তো কিউবয়েডালের কাজ কি অ্যাবজর্ব করা, তো ওরা কি করে, ভিলাই কি করে, সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, ইনক্রিজেস সারফেস এরিয়া। তো যেহেতু সারফেস এরিয়া বেড়ে গেছে, তো অ্যাবজর্পশনও বেশি হবে। তো ভিলাইয়ের কাজ হলো সারফেস এরিয়া বাড়িয়ে দেওয়া, তাতে কি হয়, অ্যাবজর্পশনও বেড়ে যায়, ঠিক আছে। তো ওদেরকে আমরা কি বলি, এসব টাইপের কিউবয়েডালকে আমরা বলি, যার মধ্যে ভিলাই থাকে, ওদেরকে আমরা বলি ব্রাশ বর্ডার কিউবয়েডাল, এই ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে। তো ওরা কোথায় পাওয়া যায়, ওরা পাওয়া যায় হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসও কার পার্ট, নেফ্রনের পার্ট, ঠিক আছে। এই যে আমরা যে লিখলাম এগুলো সবগুলো কিসের পার্ট, নেফ্রন। কোথায় পাওয়া যায়, কিডনিতে, ঠিক আছে। ওরা সবাই নেফ্রনের পার্ট, ঠিক আছে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হলো কাইনোসিলিয়েটেড, মানে মোটাইল সিলিয়া। তো আমরা যে স্ট্রাকচারটা আগেও দেখেছি, এইভাবে সিলিয়া থাকে যেগুলো এইভাবে মুভ করতে পারে, ঠিক আছে। এটা হলো আমাদের কাইনোসিলিয়েটেড। এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় আমাদের টার্মিনাল ব্রঙ্কিউলস, ঠিক আছে। এটাও আমাদের ওই যে রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন আমরা একদম রেসপিরেটরি ট্র্যাক্টের যে একদম লাস্ট যে এন্ডটা, এটাকে আমরা কি বলি, অ্যালভিওলাই। এর আগে আসে হলো অ্যালভিওলার ডাক্ট, এর আগে আসে হলো আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিউল, এর আগে আমাদের কি আসে, টার্মিনাল ব্রঙ্কিউল। তো এই পাঁচটা তোমরা বড় হলে পড়বে, কিন্তু এখন জেনে রাখো যে আমাদের যে কাইনোসিলিয়েটেড যে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম, এটা কোথায় পাওয়া যায়, টার্মিনাল ব্রঙ্কিউলসে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা দিয়ে আমাদের প্রায় শেষ হলো কোনটা, আমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম শেষ হলো। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের সিম্পল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। তো সিম্পল কলামনার এপিথেলিয়ামের কাজ কি, ওর কাজ হলো অ্যাবজর্পশন অ্যান্ড
সিক্রেশন। ঠিক আছে, তো সিম্পল কলামনার এপিথেলিয়ামের কাজ কি? ওদের কাজ হলো অ্যাবজর্পশন এবং সিক্রেশন। ওদের যে নিউক্লিয়াসটা থাকে এটা হলো ওভাল শেপ নিউক্লিয়াস। ঠিক আছে, ওভাল শেপ নিউক্লিয়াস। এবং ওদের যে নিউক্লিয়াসটা, দ্য নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট at the base। বেস মানে আমাদের যে কলামনার এপিথেলিয়ামটা, এটা একটু এমন রেক্ট্যাঙ্গুলার লম্বা থাকে একটু এটা, তো এটার যে বেসে, এটার একদম নিচে বেসে কি থাকে আমাদের এই নিউক্লিয়াসটা থাকে। তো এটা হলো আমাদের কি সিম্পল কলামনার এপিথেলিয়ামের স্ট্রাকচারটা। ঠিক আছে, এবার অনেক সময় কি সিম্পল কলামনার এপিথেলিয়ামটাই অনেক সময় মডিফাই হয়ে কি হয়ে যায়, গবলেট সেল, গবলেট সেলস তৈরি করে। এটা আমরা গবলেট সেলস কোথায় পড়বো? গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামে। তবু বলে রাখলাম যে সিম্পল কলামনার এপিথেলিয়ামেরই মডিফিকেশন হয় কি হয় আমাদের গবলেট সেলস। ফর এক্সাম্পল এটা হলো আমাদের সিম্পল কলামনার এপিথেলিয়াম। তো এখানে কি হয়, এভাবে সেলটা মডিফাই হয়, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? গবলেট সেলস। তো গবলেট সেলের কাজ কি? মিউকাস রিলিজ করা, মিউকাস। ঠিক আছে, গবলেট সেলের কাজ হলো কি? মিউকাস রিলিজ করা। তো এবার আমরা নেক্সট যেটা দেখবো, আমাদের কলামনার এপিথেলিয়ামও কিছু পার্টে ডিভাইড করা যায়। যেমন আমরা সিম্পল কিউবয়েডালকে করেছিলাম, তেমনি আমরা সিম্পল কলামনারকে আমরা ডিভাইড করতে পারি। কিভাবে? একটা হলো নর্মাল কলামনার, আরেকটা হলো ব্রাশ বর্ডার্ড, আরেকটা হলো কাইনোসিলিয়েটেড, এবং আরেকটা হলো কি স্টিরিওসিলিয়েটেড। ওকে, তো আমাদের সিম্পল কলামনারকে আমরা কয়ভাবে ডিভাইড করতে পারি? একটা হলো নর্মাল কলামনার, আরেকটা হলো ব্রাশ বর্ডার, কাইনোসিলিয়েটেড এবং স্টিরিওসিলিয়েটেড। নর্মাল কলামনার তো যেটা আমরা বললাম এটা নর্মাল। ব্রাশ বর্ডার আমরা দেখেছিলাম কি ভিলাই থাকবে ওদের মধ্যে। ঠিক আছে, তো ব্রাশ বর্ডার মানে অনেকটাই এমন, এই যে ফিঙ্গারলেস প্রজেকশন থাকবে, এটাকে আমরা কি বলবো? ব্রাশ বর্ডার। কাইনোসিলিয়েটেড যার মধ্যে মোটাইল সিলিয়া থাকবে, এবং স্টিরিওসিলিয়েটেড কি যাদের মধ্যে নন মোটাইল সিলিয়া থাকবে। ঠিক আছে, তো এটা হলো ওদের স্ট্রাকচারসগুলো, আশা করি বুঝতে পেরেছো। এখন যেটা আমরা দেখবো সেটা হলো ওরা কোথায় কোথায় পাওয়া যায়। ঠিক আছে, ওদের অকারেন্স কোথায়। তো নর্মাল যে কলামনারটা ওরা পাওয়া যায় গ্ল্যান্ডস অফ জিআইটি, মানে গ্যাস্ট্রো intestinal tract or alimentary canal। ঠিক আছে, তো আমাদের যে এলিমেন্টারি ক্যানাল মানে মাউথ টু অ্যানাস, আমাদের যে ক্যানালটা পুরো যে এলিমেন্টারি সিস্টেমটা, ঠিক আছে, ওদেরকে এই ট্র্যাক্টটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলি। এই ট্র্যাক্টের মধ্যে যত রকমের গ্ল্যান্ডস আছে ওদের মধ্যে কি থাকে, আমরা কি পাই? আমরা নর্মাল কলামনার পাই। ঠিক আছে, সেম আমরা ব্রাশ বর্ডারও পাই, জিআইটি। ব্রাশ বর্ডারটা আমরা কোথায় পাই? এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে আমরা কি ব্রাশ বর্ডারও পাই। ঠিক আছে, গ্ল্যান্ডসের মধ্যে আমরা কি পাই? নর্মাল কলামনার। এবং গ্ল্যান্ডস ছাড়া যে আমাদের ক্যানেলগুলো বা ডাক্টসগুলো, ওদের মধ্যে আমরা কি পাই? ব্রাশ বর্ডার পাই। ঠিক আছে, নেক্সট হলো আমাদের কাইনোসিলিয়েটেড কোথায় পাই? এই স্ট্রাকচারসগুলো নামগুলো মনে রাখবে তোমরা, এগুলো পরবর্তী ক্লাসে পড়বে। সেটা হলো কি ফ্যালোপিয়ান টিউব, তারপর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টটা আছে এটার আপার পার্টে আমরা কি পাই? এই কাইনোসিলিয়েটেড পাই। ঠিক আছে, তো এটা হলো আমাদের কি কাইনোসিলিয়েটেডের এক্সাম্পল। নেক্সট আমাদের আসলে হলো স্টিরিওসিলিয়েটেড কোথায় পাই? এটা হলো আমরা পাই এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, and ইন্টারনাল ইয়ার। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা স্টিরিওসিলিয়েটেড, এটা আমরা কোথায় পাই?
এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স এবং ইন্টারনাল ইয়ার। ঠিক আছে, এই যে স্ট্রাকচারসগুলো তোমরা এখন মনে রাখো যে কোনটা কোথায় পাওয়া যায়। স্ট্রাকচারসগুলো তোমরা পরবর্তী ক্লাসে পড়বে ভালো করে। ঠিক আছে, তো আমি এতটুকু বলে রাখি যে ইন্টারনাল ইয়ার এটা আমাদের যে ককলিয়া, ইন্টারনাল ইয়ারের একটা স্ট্রাকচার আছে ককলিয়া, ওইটার মধ্যে আমরা কী পাই, স্টিরিওসিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম পাই। তো এই চ্যাপ্টারের যে মেইন সেটা হলো তোমার এই এক্সাম্পলসগুলো মনে রাখতে হবে যে কোনটা কোথায় পাওয়া যায়। ঠিক আছে, আর স্ট্রাকচারসগুলো তো মনে থাকবেই। ঠিক আছে, এবার এটা দিয়ে আমাদের কী শেষ হলো, সিম্পল কলামনার এপিথেলিয়াম শেষ হলো। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো কম্পাউন্ড এপিথেলিয়াম। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো কম্পাউন্ড এপিথেলিয়াম। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো কম্পাউন্ড এপিথেলিয়াম। কম্পাউন্ড মানে কি, মাল্টিলেয়ার। ঠিক আছে, তো এটা একটু এক্সট্রা। ঠিক আছে, তোমাদের 9-এর যে এনসিআরটি এটাতে কম্পাউন্ড দেওয়া নেই, তবু এটা একটু এক্সট্রা জেনে রাখলে ভালো তোমাদের, কি তাহলে পরবর্তী ক্লাসে এতটা সমস্যা হবে না। ঠিক আছে, তো আমাদের যে সিম্পল এপিথেলিয়াম পড়েছিলাম কি, এটা হলো সিঙ্গেল লেয়ার। আমাদের যে কম্পাউন্ড আছে, এই কলামনার আছে, তারপর কিউবয়েডাল আছে, স্কোয়ামাস আছে, ওরা কি একটা সিঙ্গেল লেয়ারে আছে। ঠিক আছে, এবার কি কম্পাউন্ড খালি এতটুকুই কাজ করে যে সিঙ্গেল লেয়ারের উপরে আরেকটা লেয়ার দিয়ে দেয়, তারপরে আরেকটা, এমন করে মাল্টি লেয়ারের যে স্ট্রাকচারসটা ওদেরকে আমরা কি বলি, কম্পাউন্ড এপিথেলিয়াম। ঠিক আছে, এবার কম্পাউন্ড এপিথেলিয়ামকে আমরা দুইভাবে ডিভাইড করতে পারি। একটা হলো কি ট্রানজিশনাল, যেটা আমরা দেখেছিলাম ক্লাসিফিকেশনের সময়, ট্রানজিশনাল এপিথেলিয়াম, যাকে আমরা কি বলি, স্ট্রেচেবল। স্ট্রেচেবল, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, স্ট্রেচেবল। এবং আরেকটা হলো আমাদের কি, নন স্ট্রেচেবল। নন স্ট্রেচেবল, ঠিক আছে, একটা হলো ট্রানজিশন যেটা হলো স্ট্রেচেবল, আরেকটা হলো নন ট্রানজিশন যেটা হলো নন ট্রানজিশনাল, সরি কি বলছি, একটা হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম যেটা হলো স্ট্রেচেবল, আরেকটা হলো নন স্ট্রেচেবল যাকে আমরা কি বলি, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ঠিক আছে, স্ট্রেচেবল মানে আমাদের যে মাল্টি লেয়ারগুলো, ফর এক্সাম্পল গার্ডার, ঠিক আছে, বা রাবার, তোমরা ওটাকে স্ট্রেচ করতে পারো। ঠিক আছে, এটা হলো স্ট্রেচেবল, যেটা ট্রানজিশনাল এপিথেলিয়াম মানে একটু স্ট্রেচেবল। এবং নন স্ট্রেচেবল মানে একদমই স্ট্রেচ করতে পারবে না। ঠিক আছে, ওরা হলো স্ট্র্যাটিফাইড। এবং স্ট্রেচেবল তোমরা এক্সাম্পল দিলেই বুঝবে, যেমন ইউরেটার বা ইউরিনারি ব্লাডার। তো ওরা কী করে, ওরা আমাদের যে ইউরিন এটাকে স্টোর করে, কে, ইউরিনারি ব্লাডার, এবং ইউরেটার কী করে, ইউরিনটাকে পাস করে, যে ডাকটা। তো অনেক সময় কী হয়, ইমার্জেন্সি কেসে, ফর এক্সাম্পল তোমার টয়লেট পেলো তোমার ক্লাসে, কিন্তু তোমার কি হলো, খুব বেশি টয়লেট পেলো, কিন্তু তোমার যে টিচার অ্যালাউ করছে না তোমাকে টয়লেটে যাওয়ার জন্য। তো তুমি কিছুক্ষণ এটাকে চাইলে, তুমি জানো 10 মিনিট পর পিরিয়ড শেষ হয়ে যাবে, তো তুমি চাইলে এটাকে আটকে রাখতে পারো টয়লেটটাকে। ওই যে তখন কী হবে, আমাদের যে ইউরিনারি ব্লাডারটা, এটার মধ্যে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম সেলসগুলো আছে, ওরা কী করবে, স্ট্রেচ করে ইউরিনারি ব্লাডারটাকে আরেকটু বড় করে দেবে। ঠিক আছে, তো এটা কী হবে, তাহলে তোমার যে ইউরিন রাখার যে ক্যাপাসিটিটা এটা বেড়ে যাবে। তো যেহেতু ওরা স্ট্রেচ করতে পারে, তো এসব ওদেরকে আমরা কী বলি, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ঠিক আছে, তো ওরা কোথায় থাকে, ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো নন স্ট্রেচেবল বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এটাকে তোমরা সেই আবার 3 ভাগে ডিভাইড করতে পারো। একটা হলো স্ট্র্যাটিফাইডকে আমি এস দিয়ে লিখছি। ঠিক আছে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এবং স্ট্র্যাটিফাইড কলামনার। তো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, ওদের শেপটা সেমই থাকবে, আগে আমরা যেটা পড়েছি, কিন্তু ডিফারেন্সটা এতটুকু যে স্কোয়ামাস একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার মন করে, তেমনি কিউবয়েডালেরও লেয়ারের উপরে, মানে মাল্টি লেয়ার স্ট্রাকচারগুলোকে আমরা কী বলছি, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এবং স্ট্র্যাটিফাইড কলামনার। এবার একটা ইন্টারেস্টিং, তুমি এটা মনে রাখতে পারো, আমাদের শরীরে একটা প্রোটিন পাওয়া যায় যেটার নাম হলো
কিরাটিন প্রোটিন। ঠিক আছে, কিরাটিন প্রোটিন, কিরাটিন প্রোটিন। যদি একটা সেলে বা একটা টিস্যুতে যদি কিরাটিন প্রোটিন বেশি ডিপোজিট হয়ে যায়, হাইলি ডিপোজিট, তাইলে কি হয়, ওই টিস্যুটা বা সেলটা ডেড হয়ে যায়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখতে পারো। আমাদের শরীরে কি পাওয়া যায়, এটা কিরাটিন, একটা প্রোটিন পাওয়া যায়। যে প্রোটিনটা যদি একটা সেল বা টিস্যুতে হাইলি ডিপোজিট হয়ে যায়, তাহলে কি হয়, ওই টিস্যুটা মরে যায়। ঠিক আছে, ডেড টিস্যু হয়ে যায়। তেমনি এখন তুমি স্কোয়ামাস, যে আমাদের স্ট্রেটিফাইড স্কোয়ামাস, এটাকে তোমরা দুইভাবে ভাগ করতে পারো। একটা হলো কি নন কিরাটিনাইজড, আরেকটা হলো কিরাটিনাইজড। ঠিক আছে, কিরাটিনাইজড মানে যেখানে তোমার কিরাটিন ডিপোজিট হয়ে গেছে। ঠিক আছে, কিরাটিন যেখানে কিরাটিন ডিপোজিটেড। আর নন কিরাটিনাইজড মানে যেখানে কিরাটিন ডিপোজিট হয়নি। ঠিক আছে, তো কিরাটিনাইজড মানে কি, যে সব স্কোয়ামাস কম্পাউন্ড এপিথেলিয়ামে, যেসব স্কোয়ামাস এপিথেলিয়ামে কি হয়, এই কিরাটিন ডিপোজিট হয়ে যায়, ওদেরকে আমরা কি বলি, কিরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং যেগুলোতে কিরাটিন ডিপোজিট হয় না, ওদেরকে আমরা কি বলি, নন কিরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, এবার কিরাটিনাইজড মানে কোথায়, যেখানে আমাদের অলরেডি কিরাটিন ডিপোজিট হয়ে গেছে, তো এগুলো ডেড। তো ফর এক্সাম্পল আমাদের যে চুল, হেয়ার বা নেইলস, নখ। ঠিক আছে, হেয়ার এবং নেইলসে কী হয়, কিরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, যেখানে কী হয়, কিরাটিন ডিপোজিট হয়ে গেছে, তাই ওরা ডেড। ঠিক আছে, নেক্সট আমাদের হলো নন কিরাটিনাইজড। নন কিরাটিনাইজডের মধ্যে যে এক্সাম্পল হলো অরাল ক্যাভিটি, আমাদের মুখের ভিতরটা অরাল ক্যাভিটি, ফ্যারিংস এবং ওইসোফেগাস মানে আমাদের যে ফুড পাইপটা, এটাকে আমরা কি বলি, ওইসোফেগাস। তো নন কিরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস আমরা কোথায় পাই, একটা হলো অরাল ক্যাভিটি এবং আরেকটা হলো ফ্যারিংস এবং ইসোফেগাস। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো এক্সাম্পল, সেটা হলো কিউবয়েডাল, স্ট্রেটিফাইড কিউবয়েডাল কোথায় পাওয়া যায়। তো স্ট্রেটিফাইড কিউবয়েডাল আমরা যেখানে পাবো, সেটা হলো লার্জ ডাক্ট অফ স্যালাইভারি, লার্জ ডাক্ট অফ salivary and pancreatic gland. ঠিক আছে, তো আমরা যে স্ট্রেটিফাইড কিউবয়েডাল কম্পাউন্ড এপিথেলিয়াম কোথায় পাবো, এটা হলো স্যালাইভারি গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডের যে লার্জ ডাক্টগুলো, ওদের মধ্যে আমরা কি পাবো, এই স্ট্রেটিফাইড কিউবয়েডাল পাবো। ঠিক আছে, এবং সিম্পল কলামনার, স্ট্রেটিফাইড কলামনার খেলে আমরা একটা জায়গাতেই পাই, সেটা হলো কনজাংটিভাইটা, কনজাংটাইভা। ঠিক আছে, তো আমরা স্ট্রেটিফাইড কলামনার কোথায় পাই, কনজাংটাইভা। এটা আমাদের চোখে পাওয়া যায়, চোখে যে আমাদের ছোট্ট একটা সাইডে একটা পিঙ্ক কালারের গ্ল্যান্ডের মতো আছে, এটাকে কী বলি আমরা, কনজাংটাইভা। তো এগুলো হলো আমাদের কম্পাউন্ড এপিথেলিয়াম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসিফিকেশন। মেইন হলো এদের এক্সাম্পলসগুলো মনে রাখবে। তুমি কম্পাউন্ড এপিথেলিয়াম এখন মনে না রাখতেও পারো, কিন্তু রাখলে কী হবে, পরবর্তী তোমাদের যে ক্লাসে হেল্প হয়ে যাবে। আর কিরাটিন প্রোটিনটা এটা আমরা একটু বলে দিলাম, ডিসকাস করে নিলাম, এটা মনে রাখতে পারো। আর এগুলো এক্সাম্পলগুলো মনে রাখবে কোথায় কোথায় থাকে। তো নেক্সট আমাদের যেটা রয়ে গেল এই এপিথেলিয়াল টিস্যুর মধ্যে, সেটা হলো গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। তো চলো এটা দেখে নিই এখন। তো আমরা এখন নেক্সট যেটা দেখব, সেটা হলো কি, গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। ঠিক আছে, তো গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম ইজ অলসো মেড আপ অফ কি, সিম্পল এপিথেলিয়াম, অলসো মেড আপ অফ সিম্পল এপিথেলিয়াম। তো সিম্পল এপিথেলিয়াম থেকে কি হয়, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম তৈরি হয়। এখন সিম্পল এপিথেলিয়ামের মধ্যে আমরা কি পড়েছি, কিউবয়েডাল, সিম্পল কলামনার এবং সিম্পল স্কোয়ামাস। ঠিক আছে,
এবার এই তিনোটার মধ্যে কোনটা কোনটা দেওয়া হয়, তো এটা কি হয়, ইট ইজ মেড আপ ফ্রম মডিফাইড কোনটা কোনটার থেকে, একটা হলো সিম্পল কিউবয়েডাল এবং সিম্পল কলামনার। ঠিক আছে, তো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কোথার থেকে তৈরি হয়, ইট ইজ মেড আপ ফ্রম মডিফাইড, কিছু মডিফিকেশন হওয়ার পর, কোথায় মডিফিকেশন হয়, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামে মডিফিকেশন হয় এবং সিম্পল কলামনার এপিথেলিয়ামের মডিফিকেশন থেকে কি হয়, আমাদের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম তৈরি হয়। এবার গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামকে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি, ক্লাসিফিকেশন, প্রথমটা হলো ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নাম্বার অফ সেলস। তো এই যে আমাদের যে কীভাবে ক্লাসিফাই করতে পারি, নাম্বার অফ সেলস, ঠিক আছে, তো কয়টি সেলস প্রেজেন্ট আছে এর ভিত্তিতে আমরা কি ক্লাসিফাই করতে পারি। তো প্রথম যেটা আমরা দেখবো সেটা হলো ইউনিসেলুলার, মানে একটা সেলস, এক টাইপের সেলস বা একটা সেলস দিয়েই তৈরি, এটাকে আমরা কি বলি, ইউনিসেলুলারের মধ্যে আমরা কি আছে, গবলেট সেল, যেটা আমরা একটু আগে পড়লাম। তো এই গবলেট সেলটা কি, ইউনিসেলুলার, এটা কি সিক্রেট করে, মিউকাস সিক্রেট কি করে, মিউকাস। তো এটা হলো ইউনিসেলুলার, মানে একটা সেল দিয়েই তৈরি। ঠিক আছে, নেক্সট হলো আমাদের মাল্টিসেলুলারের মধ্যে কি আসে, সব টাইপের গ্ল্যান্ড, অল গ্ল্যান্ডস, আমাদের যত রকমের গ্ল্যান্ডস আছে এগুলো সবগুলোই কি তোমার এই মাল্টিসেলুলার, মানে বিভিন্ন টাইপের যে সেলস দিয়ে তৈরি, বেসিস অন দ্য নাম্বার অফ সেলস, মানে বিভিন্ন টাইপসের সেলস দিয়ে কী হয়, আমরা বলি মাল্টিসেলুলার। তো আমাদের সবগুলো গ্ল্যান্ডস যে বিভিন্ন টাইপের সেলস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো এটা হলো আমাদের ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম অন দ্য বেসিস অফ নাম্বার অফ সেলস। এখন আরেকটা ক্লাসিফিকেশন রয়েছে, সেটা হলো classification on the basis of present or absent of ducts। ঠিক আছে, ডাক্টস, তো আমাদের যে গ্ল্যান্ডসগুলো দুই রকমের গ্ল্যান্ড হতে পারে, একটার মধ্যে যেটা থাকতে পারে মানে ডাক্টস থাকতেও পারে, আরেকটা হলো ডাক্টস নাও থাকতে পারে। ঠিক আছে, তো এই ডাক্টসের প্রেজেন্স আর অ্যাবসেন্সের ভিত্তিতে আমরা ক্লাসিফাই করতে পারি কীভাবে, তিনভাবে। একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, আরেকটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ডস, এবং আরেকটা হলো হেটারোক্রাইন গ্ল্যান্ডস। ঠিক আছে, তো আমরা ডাক্টস আছে কি নেই এর ভিত্তিতে আমরা তিনভাবে আমরা ক্লাসিফাই করতে পারি গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামকে। একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এক্সোক্রাইন গ্ল্যান্ডস এবং হেটারোক্রাইন গ্ল্যান্ডস। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হলো যাদের মধ্যে ডাক্ট অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, ডাক্টস আর অ্যাবসেন্ট, ডাক্টস থাকে না। আর এক্সোক্রাইন গ্ল্যান্ডস হলো ডাক্টস আর প্রেজেন্ট। ঠিক আছে, এবং হেটারোক্রাইন গ্ল্যান্ডস হলো বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন পার্টস প্রেজেন্ট। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি, ডাক্টস অ্যাবসেন্ট, যাদের মধ্যে ডাক্টস থাকে না। ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ডস কারা, যাদের মধ্যে ডাক্টস থাকে। এবং হেটারোক্রাইন গ্ল্যান্ডস হলো যেসব গ্ল্যান্ডস যাদের মধ্যে এন্ডোক্রাইন পার্টও থাকে, এক্সোক্রাইন মানে ডাক্ট থাকেও কিছু কিছু জায়গায়, আবার ডাক্ট অ্যাবসেন্টও থাকে। ঠিক আছে, তো এন্ডোক্রাইন মানে কি, ডাক্টস যেখানে অ্যাবসেন্ট থাকে। এটার এক্সাম্পল হলো অল টাইপস অফ তোমার হরমোনাল গ্ল্যান্ডস, অল টাইপস অফ হরমোন রিলিজিং
গ্ল্যান্ডস। ঠিক আছে, যত টাইপের হরমোন রিলিজিং গ্ল্যান্ডস আছে, তো হরমোন কী করে ডাইরেক্টলি আমাদের রক্তে মিশে যায়, মিশে বিভিন্ন জায়গায় যায় গিয়ে, তো ওদের ডাক্টস লাগে না। তো যেহেতু ওদের ডাক্টস অ্যাবসেন্ট, তো কারা অল হরমোন রিলিজিং গ্ল্যান্ড। তোমরা পড়বে পরবর্তী ক্লাসে যে হরমোন রিলিজিং গ্ল্যান্ড কী কী, তবু আমি দুটো বলে দিচ্ছি। একটা হলো পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এবং আরেকটা হলো থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। এটা হলো দুটো এক্সাম্পল কি হরমোন রিলিজিং গ্ল্যান্ডসের। ঠিক আছে, তো পিটুইটারি গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ডও কি এন্ডোক্রাইন, ওদের কি ডাক্ট থাকে না। এবার নেক্সট হলো আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড, যাদের মধ্যে ডাক্ট থাকে। তো ওরা কারা? ওরা হলো গবলেট সেলস, গবলেট সেলস বা স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড। ঠিক আছে, তো স্যালাইভারি গ্ল্যান্ড কী করে? ডাক্টসের দ্বারা আমাদের কি স্যালাইভা রিলিজ করে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের কি হেটারোক্রাইন গ্ল্যান্ডস, মানে যে গ্ল্যান্ডসের মধ্যে দুটোই পাওয়া যায়, এক্সোক্রাইন পার্টও পাওয়া যায়, এন্ডোক্রাইন পার্টও পাওয়া যায়। তো ওরা কারা? ওরা হলো ফর এক্সাম্পল প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস বা টেস্টিস বা ওভারি। তো ওরা কারা? প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি, ওরা হলো তোমার হেটারোক্রাইন গ্ল্যান্ড। তো ওদের মধ্যে দুটোই পাওয়া যায়, ডাক্টস পাওয়া যায়, আবার ডাক্টস অ্যাবসেন্টও থাকে। তো বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন পার্টস আর প্রেজেন্ট। তো এই দিয়ে আমাদের কি শেষ হলো? আমাদের এপিথেলিয়াল টিস্যুস শেষ হলো। তো আমরা এপিথেলিয়াল টিস্যুর আন্ডারে কী কী পড়েছি? সিম্পল এপিথেলিয়াম, কমপ্লেক্স এপিথেলিয়াম, ঠিক আছে, আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সিম্পলের মধ্যে আমরা কি পড়লাম? সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার। ঠিক আছে, তারপর আমরা কি পড়লাম? কমপ্লেক্সের মধ্যে আমরা কি পড়লাম? ট্রানজিশনাল এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ট্রানজিশনাল মানে যারা স্ট্রেচেবল, স্ট্রেচ করতে পারবে। স্ট্র্যাটিফাইড মানে নন স্ট্রেচেবল। স্ট্র্যাটিফাইডের আন্ডারে আমরা কি পড়লাম? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এবং স্ট্র্যাটিফাইড কলামনার। নেক্সট আমরা যেটা পড়লাম সেটা হলো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার মানে কি? গ্ল্যান্ডুলার কিছুই না, সিম্পল এপিথেলিয়ামেরই একটা মডিফাইড ভার্সন হলো কি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তো কোন কোন সিম্পল এপিথেলিয়াম থেকে তৈরি হয়? একটা হলো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম এবং সিম্পল কলামনার এপিথেলিয়ামের মডিফিকেশন থেকে কি তৈরি হয়? আমাদের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এবার গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন দেখলাম অন দ্য বেসিস অফ নাম্বার অফ সেলস, কয়টা সেলস প্রেজেন্ট থাকে, এবং অন দ্য বেসিস অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ গ্ল্যান্ডস। তো এই দিয়ে আমাদের এপিথেলিয়াল টিস্যু শেষ হলো। তো নেক্সট আমরা যেই টিস্যুটা দেখব সেটা হলো আমরা কি মাস্কুলার টিস্যু। তো চলো দেখে নিই নেক্সট আমাদের মাস্কুলার টিস্যু। এখন আমরা যে নেক্সট আমাদের টিস্যুটা দেখব সেটা হলো আমাদের কি মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যু, ঠিক আছে। তো আমাদের মাস্কুলার টিস্যু জিনিসটা কি এটা আমাদের আগে জেনে নিই। মাস্কুলার টিস্যু, these are elongated মানে লম্বা, elongated, highly contractile, যেহেতু মাসেল কন্ট্রাক্ট করবে এই জন্য হাইলি, দিস আর ইলংগেটেড, হাইলি কন্ট্রাক্টাইল, কন্ট্রাক্ট করতে পারবে, কন্ট্রাক্টাইল টিস্যু, which are associated with the movement of our body. তো মাস্কুলার টিস্যু কি? দিস আর ইলংগেটেড, লম্বা, হাইলি কন্ট্রাক্টাইল মানে কন্ট্রাক্ট করতে পারে টিস্যু, হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ মুভমেন্ট অফ আওয়ার বডি। তো আমাদের মাসেলস যে ফর এক্সাম্পল এই আমাদের বাইসেপস মাসেল, এটা মাসেলগুলো কি ইলংগেটেড থাকে এবং হাইলি কন্ট্রাক্টাইল। তো কন্ট্রাক্ট করতে পারে দেখে আমাদের কি হয়? এই যে মুভমেন্ট হয়। ঠিক আছে, এই মাসেলটা কন্ট্রাক্ট হলো, তো এই কন্ট্রাক্ট হওয়াতে কী হলো? আমাদের হাতটা কী হলো? মুভ করলো। ঠিক আছে, তো এটা হলো আমাদের মাস্কুলার টিস্যু। তো মাস্কুলার টিস্যুর স্ট্রাকচার কেমন থাকে? তো স্ট্রাকচার,
তো মাস্কুলার টিস্যুকে আমরা লিখবো এমটি দিয়ে শর্টে, ঠিক আছে। এপিথেলিয়াম টিস্যুকে আমরা কি লিখেছিলাম ইটি, মাস্কুলার টিস্যুকে আমরা লিখবো এমটি দিয়ে, ঠিক আছে। তো মাস্কুলার টিস্যু আর made up of large size and elongated cells known as muscle fibers, ঠিক আছে। তো মাস্কুলার টিস্যুস আর মেড আপ অফ লার্জ সাইজ অ্যান্ড ইলংগেটেড সেলস। তো মাস্কুলার টিস্যুজের যে সেলসগুলো ওইগুলো কি থাকে, লার্জ সাইজ থাকে, ইলংগেটেড থাকে, এবং মাস্কুলার টিস্যুজের যে সেলসগুলো ওদেরকে আমরা কি বলি, মাসেল ফাইবার্স, ঠিক আছে। দেন দ্য থিন membrane that covers the muscle fiber is called sarcolemma, ঠিক আছে। তো দ্য থিন, যেমন আমাদের যে নর্মাল সেল থাকে, সেলকে যে আমরা কভার করি এটাকে কি বলি আমরা, প্লাজমা মেমব্রেন। তেমনি আমাদের যে মাসেল ফাইবারকে যে থিন মেমব্রেন দ্যাট কভার্স দ্য মাসেল ফাইবার, ওদেরকে আমরা কি বলি, ওই থিন মেমব্রেনটাকে আমরা বলি সার্কোলেমা, ঠিক আছে। এবার আমরা জানি সেলের ভিতরে সাইটোপ্লাজম থাকে, তেমনি মাসেল ফাইবারের মধ্যে সাইটোপ্লাজম ইনসাইড muscle fiber is called sarcoplasm, ঠিক আছে। তো কি হয়, আমাদের সাইটোপ্লাজমটা, মাসেল ফাইবারের ভিতরে যে সাইটোপ্লাজমটা, এটাকে আমরা আরেকটা নামে জানি, সেটা হলো কি সার্কোপ্লাজম। যেমন সাইটোপ্লাজম তেমনি মাসেল ফাইবারের ভিতরে যে সাইটোপ্লাজমটা থাকে ওইটাকে আমরা কি বলি, সার্কোপ্লাজম, ঠিক আছে। এবার ইন দি sarcoplasm some compressible protein fibers are present called the myofibrils, ঠিক আছে। and the compressible unit is known as sarcomere, okay। তো কি হয়, in the sarcoplasm some compressible protein fiber are excuse me, sorry। তো কি হয়, in the sarcoplasm some compressible protein fibers are present, ঠিক আছে। তো কি আমরা জানি যে কি মাসকুলার টিস্যুস কি থাকে, হাইলি কন্ট্রাক্টাইল, মানে কম্প্রেস করবে। তো কম্প্রেস কারা করে হলো এই যে প্রোটিন ফাইবার্স, ঠিক আছে। তো ওই যে সার্কোপ্লাজমের মধ্যে যে প্রোটিনগুলো থাকে এগুলো কম্প্রেস করে। তো কি প্রোটিন থাকে, ওই প্রোটিনগুলোকে আমরা কি বলি, মায়োফাইব্রিলস। এবার তোমরা বড় হলে মায়োফাইব্রিলসের স্ট্রাকচার পড়বে এবং কীভাবে কন্ট্রাক্ট করে এটাও পড়বে, ঠিক আছে। তখন তোমরা অ্যাক্টিন ফিলামেন্ট পড়বে, এরপরে মায়োসিন ফিলামেন্ট পড়বে। ওদের জন্য কি হয় তোমাদের, ওদের অ্যাক্টিন এবং মায়োসিনকে কী বলে একসাথে, মায়োফাইব্রিলস, ঠিক আছে। তো ওদের সাহায্যে কী হয়, আমাদের যে কম্প্রেস হয়, এবং এই যে কম্প্রেস যে হয় ইউনিটটা, ঠিক আছে। ফর এক্সাম্পল এটা হলো একটা প্রোটিন, এটা হলো আরেকটা প্রোটিন, এটা আরেকটা প্রোটিন, ঠিক আছে। তো এগুলো হলো মায়োফাইব্রিলস, অ্যাক্টিন মায়োসিন, এগুলো পরে পড়বে তোমরা পরবর্তী ক্লাসে। তো এগুলো হলো আমাদের প্রোটিনসগুলো। এবার ওরা কী করে, কম্প্রেস হয়, ঠিক আছে। কম্প্রেস হয়। এবার এই যে ইউনিটটা, এই সবটা ইউনিটটা, যে ইউনিটটা কম্প্রেস হয় এই ইউনিটটাকে আমরা কি বলি, সার্কোমিয়ার, ঠিক আছে। তো কি লিখলাম, ইন দি সার্কোপ্লাজম সাম কম্প্রেসেবল প্রোটিন ফাইবার্স আর প্রেজেন্ট কল্ড দ্য মায়োফাইব্রিলস, ঠিক আছে।
and the compressible unit is known as sarcomere. Clear? Next আমরা যেটা পড়ব তো আমাদের নেক্সট পয়েন্ট হলো muscle fibers are branched together to form a wave-like structure. তো কি হয় মাসেল ফাইবারসগুলো যে এগুলো কি করে একটা ওয়েভ লাইক স্ট্রাকচারস তৈরি করে কেন কারণ ওরা মাসেল ফাইবারস আর ব্রাঞ্চড ওদের ব্রাঞ্চেস আছে তো ব্রাঞ্চগুলো একসাথে টুগেদার এন্ট্যাঙ্গলড হয়ে কি হয় একটা ওয়েভ লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে ঠিক আছে বোঝা গেল নেক্সট হলো নো ম্যাট্রিক্স is present in between muscle fibers ঠিক আছে তো আমরা পড়েছি যে ম্যাট্রিক্স কি ঠিক আছে তো এখানে কি হয়েছে নো ম্যাট্রিক্স ইজ প্রেজেন্ট ইন বিটুইন মাসেল ফাইবার তো মাসেল ফাইবারসের মধ্যে কোনো ম্যাট্রিক্স থাকে না ঠিক আছে নেক্সট পয়েন্ট হলো নার্ভ সেলস and blood vessels are present ঠিক আছে তো আমাদের মাসেল ফাইবারসের মধ্যে কি কি থাকে নার্ভ সেলসও থাকে এবং ব্লাড ভেসেলসও থাকে কারণ আমাদের মাসেলসে কন্টিনিউয়াস ব্লাড সাপ্লাই হওয়া দরকার কারণ নাইলে অক্সিজেন পাবে না মাসেল ঠিক আছে এবং নার্ভ সেলসও থাকে নার্ভ সেলস কেন থাকে ফর এক্সাম্পল আমি এখন চাইছি যে আমার এই যে হাতটা এটাকে আমি মানে ফোল্ড করি ঠিক আছে তো এই যে ফোল্ড করার যে মেসেজটা তো হাতের যে মাসেলগুলোকে এখানে কে নিয়ে যাবে কে রিলে করবে আমাদের এই যে নার্ভ সেলস ঠিক আছে আমাদের ব্রেন থেকে কি হবে নার্ভ সেল আমার হাতের মাসেলসের যে নার্ভ সেল ওদেরকে এই মেসেজ দেবে যে হাতটা আমি ফোল্ড করব তো এই যে ফোল্ড করলাম ঠিক আছে তো আমরা নার্ভ সেলসের ব্যাপারে কি করব জানবো পরে তো এখন আমরা যেটা পড়ছি এটা হলো নার্ভাস এই মাসকুলার টিস্যু পরে আমরা পড়বো কি নার্ভাস টিস্যু ঠিক আছে তখন আমরা নার্ভ সেলসের ব্যাপারে আরও জানবো তো এখন আমরা কি জানলাম যে nerve cells and blood vessels are both present in muscle fibers ঠিক আছে তো এখন আমরা যে ওই সময় বললাম যে এই একটা ফ্লো চার্ট বানিয়ে নিই তাহলে কি হবে তোমাদের এই মনে রাখতে সুবিধা হবে তো ফ্লো চার্টটা কেমন হবে ফ্লো চার্টটা হবে এমন যে ফর এক্সাম্পল এটা হলো আমাদের মাসেল ঠিক আছে মাসেল থেকে কি হলো মাসেল ফাইবার মাসেল ফাইবারের কভারিংটা কি সার্কোলেমা ক্লিয়ার সার্কোলেমার ভিতরে যে সাইটোপ্লাজমটা থাকে সাইটোপ্লাজমটাকে আমরা কি বলি সার্কোপ্লাজম ইন কেস অফ মাসেল ফাইবার ঠিক আছে সার্কোপ্লাজমের মধ্যে যে আমাদের প্রোটিন ফিলামেন্টস থাকে ঠিক আছে প্রোটিনস থাকে ওদেরকে আমরা কি বলি মায়োফাইব্রিলস ঠিক আছে এবং ওই যে কম্প্রেসিবল ইউনিটটা কম্প্রেসিবল বা তুমি এখানে প্রোটিন ফিলামেন্ট না লিখে কম্প্রেসিবল প্রোটিনসও লিখতে পারো কম্প্রেসিবল প্রোটিন ঠিক আছে আর এখানে লিখতে পারো কম্প্রেসিবল ইউনিট তো কম্প্রেসিবল ইউনিটটা কি আমাদের সার্কোমিয়ার তো এটা হলো আমাদের ওভারঅল ফ্লো চার্টটা এটা মনে রাখতে পারো তাহলে তোমাদের ক্লিয়ার থাকবে ঠিক আছে তো নেক্সট আমরা এখন মাসকুলার টিস্যুদের ক্লাসিফিকেশন করবো যে কত রকমের মাসকুলার টিস্যু পাওয়া যায় তো মাসকুলার টিস্যু তিন প্রকার একটা হলো স্কেলিটাল মাসল আরেকটা হলো স্মুথ মাসল এবং আরেকটা স্পেশাল টাইপের মাসল হলো কার্ডিয়াক মাসল ঠিক আছে তো মাসকুলার টিস্যু কয় প্রকার তিন প্রকার একটা হলো স্কেলিটাল মাসেলস
স্মুথ মাসেলস এবং কার্ডিয়াক মাসেলস। তো চলো আমরা এখন একে একে দেখে নিই ওদের ব্যাপারে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো স্কেলিটাল মাসেলস। ঠিক আছে, চলো। এখন আমরা যেটা দেখবো সেটা হলো স্কেলিটাল মাসেল। ওকে, তো স্কেলিটাল মাসেলকে আমরা আরও বিভিন্ন নামে জানি। ফর এক্সাম্পল কি কি জানি আমরা? স্ট্রাইটেড মাসেলস, or voluntary muscles। ঠিক আছে, তো কি আমরা স্কেলিটাল মাসেলকে অন্যান্য নামেও জানি কি কি? স্ট্রাইটেড মাসেলস এবং ভলান্টারি মাসেলস। তো স্ট্রাইটেড মাসেলস কেন বলা হয়? আমাদের যে এই মাসেল ফাইবারটা আছে বা স্কেলিটাল মাসেলটা আছে, ওদের উপরে স্ট্রাইয়েশনস আছে, কিছু ব্যান্ডস আছে। ফর এক্সাম্পল তোমাদেরকে যদি দেখাই, এটা যদি আমাদের মাসেল ফাইবারটা হয়, ঠিক আছে, এটার মধ্যে কিছু ব্যান্ডস আছে, ডার্ক ব্যান্ডস, লাইট ব্যান্ডস, এমন করে কিছু ব্যান্ডস আছে। ঠিক আছে, তো যেমন যেহেতু এমন স্ট্রাইয়েশনসের মতো আছে, যে আমাদের যেমন অল্টারনেট ব্যান্ডসগুলোকে আমরা কি বলি? স্ট্রাইয়েশনসও বলতে পারি। তো স্ট্রাইয়েশনস যেহেতু আছে তাই আমরা ওদেরকে বলি কি? স্ট্রাইটেড মাসেলস। এবার ভলান্টারি মাসেল, ভলান্টারি মানে আমাদের মন মতো। আমরা এইসব মাসেলদেরকে আমাদের মনের ইচ্ছা মতো আমরা মানে কন্ট্রোল করতে পারি। ফর এক্সাম্পল আমাদের যে হাতের যে মাসেলগুলো আছে, লিম্ব মাসেল, ঠিক আছে, এবং বাইসেপস মাসেল, এটাও আমাদের কি? স্কেলিটাল মাসেলস। ঠিক আছে, ভলেন্টারি মাসেলস। ভলেন্টারি কেন? আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এবার স্কেলিটাল মাসেল কেন? স্কেলিটাল মাসেল কারণ আমাদের যে মাসেলগুলো, হ্যাঁ, এই মাসেলগুলো কি আমাদের বোনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে। এটা আমাদের বোন, এটার সাথে কি ডাইরেক্টলি কানেক্টেড থাকে। তো এই মাসেলগুলো নড়লে কী হবে? আমাদের বোনটাও নড়বে। ফর এক্সাম্পল আমি বাইসেপটাকে এই ফোল্ড করলাম, তাহলে কী হলো? আমাদের যে যে ফোর আর্মের যে বোনটা, এটাও ফোল্ড হলো। ঠিক আছে, তো যেহেতু বোনের সাথে এসব মাসেল, স্কেলিটাল মাসেল ডাইরেক্টলি কানেক্টেড থাকে, তো এই মাসেলটাকে আমরা কী বলি? স্কেলিটাল মাসেল। স্ট্রাইটেড কেন বলি? বোঝা গেল, কারণ স্ট্রাইয়েশনস আছে। ভলেন্টারি কেন বলি? বোঝা গেল, কারণ আমরা এটাকে আমাদের মন মতো কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এগুলো হলো স্কেলিটাল মাসেলসের বিভিন্ন নাম। এখন নেক্সট যেটা দেখবো আমরা হলো স্কেলিটাল মাসেলসের যে স্ট্রাকচার, যেটা দেখতে কেমন। ঠিক আছে, তো স্কেলিটাল মাসেল কেমন হয়? লং, ইলংগেটেড বা লং একই, ইলংগেটেড, নন ট্যাপারিং, সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, তো কেমন থাকে? লম্বা, ইলংগেটেড, নন ট্যাপারিং। ট্যাপারিং মানে কি? যদি কোনো একটা স্ট্রাকচার লাস্টে দিয়ে এসে এমন হয়ে যায়, এই শেপটাকে আমরা কি বলি? ট্যাপারিং। কিন্তু এটা এমন থাকে না, এটা ট্যাপারিং থাকে না, নন ট্যাপারিং। সিলিন্ড্রিক্যাল মানে এমন থাকে। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল, লম্বা, ইলংগেটেড, নন ট্যাপারিং এবং কি? সিলিন্ড্রিক্যাল। নেক্সট হলো দ্য সেলস of these muscles have more than one nucleus। ঠিক আছে, আর নেক্সট পয়েন্টটা হলো ইটস nucleus is present at periphery। তো কী লিখলাম? দি সেলস অফ দিস মাসেলস হ্যাভ মোর দেন ওয়ান নিউক্লিয়াস। তো এটা এই মাসেলগুলোর যে সেলসগুলো, ওদের মধ্যে সাধারণত আমরা কী জানি? সেলসের একটা সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে। বাট এই মাসেলগুলোতে কী হয়? মোর দেন ওয়ান নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। ঠিক আছে, এবং নিউক্লিয়াসগুলো যে ইটস নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট অ্যাট পেরিফেরি। পেরিফেরি মানে কি? বাউন্ডারিসে, সাইডের দিকে। আমরা কি জানি? নর্মালি একটা সেলের মধ্যে নিউক্লিয়াসটা কোথায় থাকে? সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াস থাকে। বাট ইন কেস অফ স্কেলিটাল মাসেলস কী হয়? আমাদের যে ফর এক্সাম্পল এটা ধরো আমাদের স্কেলিটাল মাসেলটা, তো এখানে থাকবে নিউক্লিয়াস, মানে বাউন্ডারির দিকে। ঠিক আছে, এই যে সাইডের দিকে থাকবে, পেরিফেরাল রিজনে থাকবে। তো কী লিখলাম? ইন দিস টাইপ অফ মাসেলস নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট এট পেরিফেরি। ঠিক আছে, তো এটা হলো আমাদের স্ট্রাকচার। এবার হলো আমাদের অকারেন্স, মানে স্কেলিটাল মাসেলকে আমরা কোথায় পাই?
এবার আমরা যেটা দেখব সেটা হলো অকারেন্স। অকারেন্স, ঠিক আছে? তো ইন দি মাসল অফ লিম্বস, ঠিক আছে, টাং, upper part of esophagus, pharynx, etc. ঠিক আছে? তো কোথায় কোথায় পাই আমরা? এরপরে আরেকটা জায়গায় পেতে পারি বা নেকেও পেতে পারি, নেক, ফেস। তো কোথায় পাই আমরা? দিস টাইপ অফ মাসেল ইন দি মাসেলস অফ লিম্ব, যেমন আমরা বললাম আমাদের হাত বা পায়ে লিম্বসে পাওয়া যায়, কন্ট্রোল করতে পারি। আমাদের জিভ বা টাঙে পাওয়া যায়, ঠিক আছে? আপার পার্টস অফ ইসোফেগাস, মানে আমাদের যে ফুড পাইপটা আছে, ফুড পাইপটা সবটা না, ফুড পাইপের ঠিক উপরের 1/3 পার্টে আমরা কি পাই? স্কেলিটাল মাসেল পাই। ফর এক্সাম্পল, তোমার অনেক সময় যদি গলায় চোখ করে যায় কিছু, বা গলায় কিছু কোনো খাওয়ার আটকে গেলো, তুমি দেখবে জুড়ে যদি তুমি মানে কাশি দাও, ঠিক আছে, তাহলে কি হবে? তুমি খাবারটাকে আবার আনতে পারবে। কেন আনতে পারবে? কারণ উপরের যে পার্টটা ইসোফেগাসের, এটা তুমি কন্ট্রোল করতে পারো, কারণ উপরের পার্টটা স্কেলিটাল মাসেল দিয়ে তৈরি, ঠিক আছে? নেক্সট হলো ফ্যারিংসে থাকে আমাদের, নেকে থাকে, ঘাড়ে থাকে, ফেসে থাকে, ঠিক আছে? কারণ তুমি তোমার ফেসিয়াল বিভিন্ন মুভমেন্ট করতে পারো, ঠিক আছে না? হ্যাঁ, নেক্সট হলো আমাদের ফাংশন। স্কেলিটাল মাসেলের ফাংশন কি? তো ফাংশনটা আমি প্রায় অনেকটাই বুঝে ফেললাম যে স্ট্রাইটেড বা স্কেলিটাল মাসেল, ঠিক আছে, বা তুমি স্কেলিটালও বলতে পারো, ঠিক আছে? স্ট্রাইটেড বা স্কেলিটাল মাসেলস আন্ডারগো পাওয়ারফুল অ্যান্ড র্যাপিড কন্ট্রাকশনস। কি হয়? আমাদের যে স্কেলিটাল মাসেল বা স্ট্রাইটেড মাসেলস আন্ডারগো পাওয়ারফুল অ্যান্ড র্যাপিড কন্ট্রাকশন। মানে কি হয়? আমাদের যে মাসেলস তো কী হয়? কন্ট্র্যাক্ট করে বা রিল্যাক্স করে। তা আমাদের যে স্কেলিটাল মাসেল খুব পাওয়ারফুল, ঠিক আছে, শক্তিশালী এবং র্যাপিড, খুব তাড়াতাড়ি কন্ট্র্যাক্ট করে। এখন তুমি ভাবলে আমি হাতটা ফোল্ড করব, এখন তুমি সকালে ভাবলে বিকালে তো ফোল্ড হবে না, বা এখন ভাবলে 5 মিনিট পর, এখন ভেবেছো এখনই ফোল্ড হবে। এমনি কী হয়? স্কেলিটাল মাসেলে কী হয়? খুব র্যাপিড কন্ট্রাকশন, ঠিক আছে? নেক্সট আমাদের ফাংশন হলো skeletal muscle provide the force. Skeletal muscles provides the force for locomotion and all other voluntary movements. তো আশা করি লাইনটা তোমরা বুঝতে পেরেছো যে কি স্কেলিটাল মাসেলস প্রোভাইডস দ্য ফোর্স ফর লোকোমোশন অ্যান্ড অল আদার ভলেন্টারি মুভমেন্টস। তো স্কেলিটাল মাসেলের সাহায্যে আমরা কি মুভ করতে পারি, লোকোমোশন করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, হাত পা নড়াতে পারি, ঠিক আছে? তো বিভিন্ন মুভমেন্টস অফ দ্য বডির জন্য, মানে ভলেন্টারি মুভমেন্টস অফ দ্য বডির জন্য কে রেসপন্সিবল? স্কেলিটাল মাসেলস। তো এটা হলো আমাদের কি স্কেলিটাল মাসেলস আমরা জানলাম। এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো স্মুথ মাসেলস। এখন আমরা যেটা নেক্সট দেখবো সেটা হলো কি স্মুথ মাসেলস। ঠিক আছে? তো স্মুথ মাসেলসকে আমরা অন্য কি কি নামে জানতে পারি? একটা হলো আনস্ট্রাইটেড মাসেলস or involuntary মাসেলস, ঠিক আছে? তো স্মুথ মাসেলকে আমরা কি বলতে পারি? আনস্ট্রাইটেড মাসেলস। কারণ আমরা জানি যে এই স্কেলিটাল মাসেলসে কেমন ব্যান্ডস থাকে, অল্টারনেট ডার্ক লাইট এমন ব্যান্ডস থাকে, স্ট্রাইশনস থাকে। কিন্তু স্মুথ মাসেলসে তুমি এমন স্ট্রাইশনস পাবে না।
তাই আমরা কি বলি এদেরকে আনস্ট্রাইটেড মাসেল। এবং ওরা কি হয় ইনভলান্টারি, মানে তুমি এসব মাসেলসদেরকে নিজের মন মতো তুমি কন্ট্রোল করতে পারবে না, তাই ওদেরকে কি বলা হয় ইনভলান্টারি মাসেলস। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো হলো স্ট্রাকচার অফ কি স্মুথ মাসেলস। ঠিক আছে, তো ইট অকার্স as bundles or sheets of elongated spindle shaped cells। ঠিক আছে, তো কি হয় এই যে স্মুথ মাসেলের যে শেপগুলো আমরা যেমন পড়েছিলাম স্কেলিটাল মাসেলসের জন্য, ওরা কি থাকে লং থাকে, নন ট্যাপারিং থাকে এবং কি হয় সিলিন্ড্রিক্যাল থাকে। বাট ইন কেস অফ স্মুথ মাসেলস ওরা কি হয় বান্ডেলসে থাকে। যে আমি এটা বলতে ভুলে গেছিলাম, সরি, যে আমাদের যে স্কেলিটাল মাসেল ওদের ব্রাঞ্চ হয় না, ঠিক আছে, কিন্তু ওরা যে স্মুথ মাসেল ওরা কি ওদের ব্রাঞ্চ হয়, কারণ কি ওরা বান্ডেলসে থাকে। তো ওদের স্ট্রাকচারটা একটা যদি দেখাই আমরা, অনেকটাই ঠিক আছে, এটা হলো আমাদের কি স্মুথ মাসেল, কি থাকে ইলংগেটেড লম্বা তো থাকে এবং স্পিন্ডেল শেপ, এই যে এই শেপটা এটা হলো কি আমাদের স্পিন্ডেল শেপ। ঠিক আছে, নেক্সট হলো দেয়ার ইজ এ সিঙ্গল সেন্ট্রাল নিউক্লিয়াস। ওকে, সো ইন কেস অফ স্মুথ মাসেল দেয়ার ইজ এ সিঙ্গল সেন্ট্রাল নিউক্লিয়াস। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ যে এই যে আমাদের যে স্মুথ মাসেল ওদের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে, সেন্ট্রাল থাকে, সেন্ট্রাল নিউক্লিয়াস, সিঙ্গল সেন্ট্রাল নিউক্লিয়াস। কিন্তু ইন কেস অফ আমাদের এই স্কেলিটাল মাসেলস ওইখানে কী হয় আমাদের প্রথম তো ওরা সিলিন্ড্রিক্যাল থাকে প্লাস একাধিক নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসগুলো কোথায় থাকে এট দ্য পেরিফেরি বাউন্ডারিজের দিকে থাকে। বাট ইন কেস অফ স্মুথ মাসেলস ইউ উইল ফাইন্ড দ্যাট দেয়ার ইজ এ সিঙ্গল সেন্ট্রাল নিউক্লিয়াস, একটা সেন্ট্রাল নিউক্লিয়াস, মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, একটাই থাকে। ঠিক আছে, পার সেলে একটাই নিউক্লিয়াস থাকে। তো এটা হলো আমাদের স্ট্রাকচারস অফ কার স্মুথ মাসেলস। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো অকারেন্স, মানে আমরা কোথায় দেখতে পাই স্মুথ মাসেলসদেরকে। নেক্সট হলো আমাদের কি অকারেন্স। ঠিক আছে, তো ফাউন্ড ইন অ্যাসোসিয়েশন উইথ other connective tissues। তো আমরা এখনো পড়িনি কানেকটিভ টিস্যু, পরবর্তী ক্লাসে পড়বো। তো কি হয় আমাদের যে স্মুথ মাসেল জেনারেলি আদার কানেকটিভ টিস্যুসের সাথেই পাওয়া যায়, অ্যাসোসিয়েটেড উইথ আদার কানেকটিভ টিস্যুস। ঠিক আছে, জিআইটি ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ঠিক আছে, আমরা জিআইটি ট্র্যাক্ট পড়েছি, কোথায় পড়েছি আমরা আমাদের যে গত এপিথেলিয়াল টিস্যুর সময় পড়েছি জিআইটি ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমাদের যে পুরো এলিমেন্টারি ক্যানেলটা এটা এলিমেন্টারি সিস্টেমটা এটাকে আমরা কী বলি জিআইটি বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এখানে আমরা যত আমরা পাই আমরা এখানে স্মুথ মাসেলস পাই। তুমি কন্ট্রোল করতে পারবে না, তোমার পেটের ভিতরে একবার খাওয়ার গেলে তুমি কি খাওয়ারটাকে আবার আনতে পারবে বা কন্ট্রোল করতে পারবে কোন দিকে যাবে কোন দিকে না, পারবে না। কেন পারবে না? কারণ ওরা স্মুথ মাসেলস, ইনভলান্টারি। ঠিক আছে, তারপর পাবে তোমরা এখানে জেনাইটাল ট্র্যাক্ট। ঠিক আছে, এসব জায়গায় তোমরা কী পাবে জেনাইটাল ট্র্যাক্ট তোমরা পড়বে বড় হয়ে। ঠিক আছে, তো জিআইটি ট্র্যাক্টে থাকে, এরপরে জেনাইটাল ট্র্যাক্টে থাকে। ঠিক আছে, জেনাইটাল অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট তো এসব জায়গায় আমরা কি স্মুথ মাসেলস পাই। ঠিক আছে, নেক্সট হলো আমাদের কি ফাংশন। তো নেক্সট আমরা কি দেখবো ফাংশনস অফ স্মুথ মাসেল। তো ফাংশনস, প্রথম ফাংশনটা হলো মুভমেন্ট অফ ফুড ইন জিআইটি। ঠিক আছে, তো মুভমেন্ট অফ ফুড ইন জিআইটি অ্যান্ড ওপেনিং and closing of ducts are involuntary movements
performed by these muscles. তো কি লিখলাম, মুভমেন্ট অফ ফুড ইন জিআইটি। তো জিআইটিতে যেহেতু পাওয়া যায়, তো কী হয় আমাদের জিআইটি ট্র্যাক দিয়ে কী হয় ফুড পাস করে। তো মুভমেন্ট অফ ফুড ইন জিআইটি কে কন্ট্রোল করে, আমাদের ফাংশন কার, স্মুথ মাসেলসের। অ্যান্ড ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ ডাক্টস, আমাদের যে শরীরে বিভিন্ন ডাক্টস আছে ওদের যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং তুমি চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। তো কারা কন্ট্রোল করে, ইনভলেন্টারি মুভমেন্টস। কারা কন্ট্রোল করে, স্মুথ মাসেলস, ঠিক আছে, পারফর্ম বাই দিস মাসেলস, ঠিক আছে। নেক্সট হলো আমাদের নেক্সট ফাংশন, in some organs like gallbladder, urinary bladder, these in some organs like gallbladder, urinary bladder, these muscles controls involuntarily extrusive movements. কি লিখলাম, in some organs like gallbladder, urinary bladder, this muscle control involuntarily extrusive movements. এবার এটার মানে কি, তো তোমরা জানো যে ইউরিনারি ব্লাডারে কি হয়, ইউরিন স্টোর হয়। তেমনি লিভার একটা এনজাইম তৈরি করে যেটার নাম হলো কি, বাইল, ঠিক আছে। তো বাইলটা কোথায় স্টোর হয়, গল ব্লাডার। অনেকে ভাবতে পারে যে গল ব্লাডার বাইল তৈরি করে, না, এটা একটা মিসকনসেপশন। সবসময় মনে রাখবে লিভার প্রডিউসেস বাইল অ্যান্ড গল ব্লাডার স্টোরস দ্য বাইল, ঠিক আছে। তো গল ব্লাডার কি স্টোর করে, বাইল, অ্যান্ড ইউরিনারি ব্লাডার কি স্টোর করে, আমাদের ইউরিন, ঠিক আছে। তো দুটোই স্টোর করে। এখন স্টোর মানে কি, কিছু সময়ের জন্য একটা কিছুকে রাখা, এরপরে তো আবার তোমার এটাকে ছাড়তে হবে। তো ছাড়ার জন্য যে একটা তোমার একটা এক্সট্রুসিভ মুভমেন্ট লাগবে, ইনভলেন্টারি এক্সট্রুসিভ মুভমেন্ট, মানে তোমার এটা কম্প্রেস করতে হবে এই জায়গাটা, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটা আমাদের ইউরিনারি ব্লাডার, এখানে আমাদের ইউরিন আছে, তোমার এটাকে কম্প্রেস করতে হবে। কম্প্রেস করার পরে কী হবে, ইউরিনটা বেরোবে, ঠিক আছে। এই যে মুভমেন্টটা, কম্প্রেস করার যে মুভমেন্টটা, এটাকে আমরা কী বলি, ইনভলেন্টারিলি এক্সট্রুসিভ মুভমেন্ট। তো এসব মুভমেন্টের জন্য কে দায়ী, আমাদের স্মুথ মাসেলস। তো এগুলো ইনভলেন্টারিলি হয়, ঠিক আছে। নেক্সট হলো আমাদের these muscles are responsible for peristaltic movements. এবার these muscles are responsible for peristaltic movement. তো peristaltic মুভমেন্টটা কি, it is a rhythmic movement of, it's a কি বলবো, যে রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, ঠিক আছে। তো পেরিস্টালটিক মুভমেন্টটা কি, ইট ইজ দি রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হুইচ হেল্পস ইন দি মুভমেন্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস। তো কী হয় আমাদের যে, ফর এক্সাম্পল আমাদের ইসোফেগাস, ফুড পাইপে আমরা কী দেখতে পাই, পেরিস্টালটিক মুভমেন্ট। তো আমাদের শরীরের ভিতরে তো কেউ নেই যে হাত দিয়ে খাবারটাকে বা কিছু দিয়ে তোমার মানে খাবারটাকে ভিতরে পুশ করবে, কিছু তো নেই। তো এটা নিজস্বই করতে হবে। তো কীভাবে করবে, আমাদের পেরিস্টালটিক মুভমেন্ট। কী হয়, আমাদের রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। ফর এক্সাম্পল, এটা আমাদের নর্মাল ইসোফেগাস পাইপটা। তো এবার কী হয়, ইসোফেগাসে কিছু জায়গায় হঠাৎ করে কন্ট্রাকশন হয়, আবার কিছু জায়গায় আবার রিল্যাক্সেশন হয়। তেমনি আবার এখানে কন্ট্রাকশন হলো, এখানে রিল্যাক্সেশন হলো, আবার গিয়ে এখানে কন্ট্রাকশন হবে, এখানে রিল্যাক্সেশন হবে। এবং কন্ট্রাকশন রিল্যাক্সেশনে কী হয়, আমাদের যে ভিতরের যে এই ফুড পার্টিকেল বা যে কোনো সাবস্টেন্স এটা আগে যায়, ঠিক আছে। তো এই টাইপের মুভমেন্ট, রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের যে মুভমেন্ট, এই টাইপের মুভমেন্টটাকে আমরা কী বলি, পেরিস্টালটিক মুভমেন্ট। তো পেরিস্টালটিক মুভমেন্টের জন্য কে দায়ী, আমাদের স্মুথ মাসেলস, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তো এখন আমরা দুটো এমন দেখে ফেললাম, দুটো আমাদের এই মাসেলস দেখে ফেললাম। একটা হলো আমাদের স্কেলিটাল মাসেলস এবং আরেকটা হলো আমাদের কি, স্মুথ মাসেলস। এবার আমরা যেটা দেখব সেটা হলো আমাদের কার্ডিয়াক মাসেলস।
তো এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো কি কার্ডিয়াক মাসেলস। কার্ডিয়াক মাসেলস, তো কার্ডিয়াক মাসেল তোমার মনে রাখবে ইটস এ স্পেশাল টাইপ অফ মাসেলস। ঠিক আছে, কেন স্পেশাল টাইপ? বিকজ it possess characteristics of both skeletal and smooth muscles। ঠিক আছে, কার্ডিয়াক মাসেল কেন স্পেশাল? বিকজ ইট পোজেস ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ স্কেলিটাল মাসেলেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়, ফিচার্স পাওয়া যায়, এবং স্মুথ মাসেলসেরও কিছু ফিচার্স পাওয়া যায়। কেমন পাওয়া যায় চলো দেখে নিই। দিস মাসেলস আর composed of branched fibers which joins to form network। Next holo they are short cylindrical they are short cylindrical with a single নিউক্লিয়াস। ঠিক আছে, তো কি লিখলাম? দিস মাসেলস মানে কার্ডিয়াক মাসেলস আর কম্পোজড অফ ব্রাঞ্চড ফাইবার হুইচ জয়েন্টস টু ফর্ম এ নেটওয়ার্ক। তো ব্রাঞ্চ ফাইবারের নেটওয়ার্কের ফর্ম, এটা কার ক্যারেক্টারিস্টিক? এটা হলো আমাদের স্মুথ মাসেলসের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এটা হলো আমাদের কার স্মুথ মাসেলের ক্যারেক্টারিস্টিক্স। এবং নেক্সট ক্যারেক্টারিস্টিক কি আমাদের? সিলিন্ড্রিক্যাল কার ক্যারেক্টারিস্টিক্স? স্কেলিটাল মাসেলের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এবং সিঙ্গেল নিউক্লিয়াস আবার কার ক্যারেক্টারিস্টিক? স্মুথ মাসেলসের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, তো দুটো মাসেলেরই ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে কার মধ্যে? কার্ডিয়াক মাসেলসে। তাই এটা একটা স্পেশাল টাইপ অফ মাসেল। ইট পজেসেস ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ স্কেলিটাল অ্যান্ড স্মুথ মাসেল। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা হলো the intracellular spaces of cardiac muscles are filled with abundant loose connective tissue supplied with blood capillaries। ঠিক আছে, তো কি দেখলাম? The intracellular spaces of cardiac muscles are filled with abundant loose connective tissue। মানে প্রচুর পরিমাণে এই যে আমাদের যে কার্ডিয়াক মাসেলস তার মধ্যে তুমি ইন্ট্রাসেলুলার স্পেস পাবে, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্ট লুজ কানেকটিভ টিস্যুস পাবে। তো যেহেতু লুজ কানেকটিভ টিস্যুস মানে কি? ব্লাড। ঠিক আছে, তো লুজ কানেকটিভ টিস্যু পাওয়া মানে প্রচুর পরিমাণে তোমরা কি ব্লাড ক্যাপিলারিস পাবে। মানে কার্ডিয়াক মাসেলসে যে ব্লাডের সাপ্লাইটা খুব বেশি, তাই কি হয়? অক্সিজেন সাপ্লাইটা সব থেকে বেশি, তাই কি হয়? এই যে কার্ডিয়াক মাসেল কোনোদিনও ফ্যাটিক হয় না। ঠিক আছে, এবং আরেকটা তোমার ক্যারেক্টারিস্টিক বলতে পারো কার্ডিয়াক মাসেলের কি, সেটা হলো দিস মাসেলস শো ডেন্স ক্রস ব্যান্ডস। ঠিক আছে, এই মাসেলসের মধ্যে কি ডেন্স ক্রস ব্যান্ডস থাকে। ওই যে লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড করে ক্রস শেপে কিছু ডেন্স ক্রস ব্যান্ডস থাকে। মানে ঠিক আছে, তো এবার এটা হলো আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ কার্ডিয়াক মাসেলস। এবার দেখবো আমরা অকারেন্স মানে কোথায় পাওয়া যায়। তো তোমরা অলরেডি জানো কি কার্ডিয়াক মাসেল ইজ এ স্পেশাল টাইপ অফ মাসেল যেখানে ব্লাড ক্যাপিলারিজ বা ব্লাডের প্রচুর তোমার কি সাপ্লাই থাকে। যেহেতু ব্লাডের সাপ্লাই প্রচুর তাই এখানে অক্সিজেনও প্রচুর। অক্সিজেন বেশি মানে এখানে কি এই মাসেলটা সহজে ফ্যাটিক হয় না, মানে এটা ক্লান্ত হয়ে যায় না বা বন্ধ হয় না। ঠিক আছে, তো
তো এই মাসেলটা কোথায় পাওয়া যেতে পারে অকারেন্স? আশা করি তোমরা এটা গেস করতে পারছো। এটা এক্সক্লুসিভলি মানে বডির আর কোথাও এটা পাওয়া যায় না, এক্সক্লুসিভলি শুধু এই জায়গাটাতেই পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এক্সক্লুসিভলি প্রেজেন্ট ইন দ্য walls of হার্ট। ঠিক আছে, স্পেশালি ওয়ালস অফ হার্ট, মানে হার্টেই শুধু কি তুমি কার্ডিয়াক মাসেলস পাবে, নামটাও দেখো কি কার্ডিয়াক। ঠিক আছে, তো এক্সক্লুসিভলি তুমি প্রেজেন্ট ইন দ্য ওয়ালস অফ হার্ট। কারণ কেন হার্টে পাওয়া যায়? কারণ আমরা জানি হার্টই একমাত্র অর্গান যে আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি হার্টটা কন্টিনিউয়াস ব্লাড পাম্প করতে থাকে, কন্টিনিউয়াস কাজ করতে থাকে। তো তোমার যদি এইসব মাসেল যদি হঠাৎ করে ফ্যাটিক হয়ে যায়, ঠিক আছে, তো বাই চান্স বন্ধ হয়ে গেলেই তো মানে শেষ, মানে একদম পরলোক গমন তুমি শুরু করে দেবে। তো এটা অবশ্যই কেউ চায় না যে শুরু করা, এখানেই থাকতে চায়, যতই কঠিন হোক না কেন এখানেই থাকতে চাই, আমরা বেঁচে থাকতে চাই। তো কী হয় আমাদের এই যে হার্টের যে কন্টিনিউয়াস পাম্পিং থ্রু আউট দ্য লাইফ, এর জন্য কে দায়ী? কার্ডিয়াক মাসেলস। কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে ব্লাডের সাপ্লাই থাকে, প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। ঠিক আছে, অক্সিজেনের সাপ্লাই খুব ভালো থাকে, তাই ওরা ফ্যাটিক হয় না। তো এটা আমি তোমাদের ফাংশনও বলে দিলাম। তো নেক্সট আমাদের কি আসে? ফাংশনস। তো কার্ডিয়াক মাসেলের ফাংশন কি? দে কন্ট্রাক্ট and relax rhythmically throughout life without getting fatigue. Okay, I think it is clear. So এখানে কি লেখা? দে কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স রিদমিক্যালি থ্রু আউট লাইফ উইদাউট গেটিং ফ্যাটিক। এটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে থ্রু আউট লাইফ কি পাম্প করতে থাকে ব্লাড উইদাউট গেটিং ফ্যাটিক। ঠিক আছে, আমাদের নেক্সট পয়েন্টটা হলো কি? দিস কন্ট্রাকশন অ্যান্ড, বা এখানে লিখতে পারো দিস রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন results this contraction and relaxation helps to pump and distribute blood to different parts of our body. I think this line is also clear. তো কী লেখা যে দিস রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হেল্পস টু পাম্প অ্যান্ড ডিস্ট্রিবিউট, পাম্প তো করেই এবং ডিস্ট্রিবিউট করে ব্লাড টু ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি। আমাদের যে বডির হেড টু টো অবধি ডিফারেন্ট পার্টসে কে ব্লাড পাম্প করে? এই আমাদের হার্ট। ঠিক আছে, তো কী বলেছে? দিস রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হেল্পস টু পাম্প অ্যান্ড ডিস্ট্রিবিউট ব্লাড টু ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি। সো দিজ আর সাম ফাংশনস অফ কার্ডিয়াক মাসেলস। তো আমরা কার্ডিয়াক মাসেলসটা শেষ করলাম। ঠিক আছে, কার্ডিয়াক মাসেলসের সাথেই আমরা কি আমাদের মাসকুলার টিস্যু শেষ করলাম। ঠিক আছে, তো মাসকুলার টিস্যুর আন্ডারে আমরা কী কী দেখলাম? একটা হলো আমাদের স্কেলিটাল মাসেল, ঠিক আছে, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল। ওদের শেপ কেমন, ওদের কেমন স্ট্রাকচারস, ওদের অকারেন্স কোথায় পাওয়া যায়, ওদের ফাংশনস, এগুলো আমরা সব দেখলাম। এগুলো ভালো করে রিভাইজ করবে, মনে রাখবে। তো এই দিয়ে আমরা আজকে আমাদের দুটো টপিক যেটা আমরা বলেছিলাম, একটা হলো কি আমাদের এপিথেলিয়াল টিস্যু এবং আরেকটা হলো কি আমাদের মাসকুলার টিস্যু, এই দুটো আমরা শেষ করলাম। তো নেক্সট ক্লাসে আমরা আমাদের বাকি দুটো টিস্যু রয়ে গেছে, একটা হলো আমাদের কি কানেকটিভ টিস্যু আর একটা হলো আমাদের নার্ভাস টিস্যু। তো পরবর্তী যেই ক্লাসগুলো আমাদের আসবে সেটার মধ্যে আমরা কি ওই দুটো টিস্যু আমরা কভার করে দেবো। তো আপাতত আমরা এই চ্যাপ্টার টিস্যুর থেকে আমরা কী কী কমপ্লিট করে ফেললাম? প্ল্যান্ট টিস্যু কমপ্লিট করলাম এবং অ্যানিমেল টিস্যুর মধ্যে আমরা দুটো দেখেছি, একটা হলো কি আমাদের এপিথেলিয়াল টিস্যু এবং মাসকুলার টিস্যু। ঠিক আছে, তো তোমরা এগুলো রেগুলার রিভিশন করবে এবং এক্সাম্পলসগুলো কোথায় কি পাওয়া যায় এগুলো মনে রাখবে। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকের সেশনটা বুঝতে পেরেছো, লেকচারটা বুঝতে পেরেছো সব কিছু। এবং কিছু যদি ডাউট থাকে আমাদের সোশ্যাল মিডিয়ার সব সাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আরামসে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের লেকচার। তো নেক্সট লেকচার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।